আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে শুরু করে প্রায় 14 থেকে 15টা প্রজেক্ট এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তার মধ্যে কী কী থাকবে চলুন একটু দেখে নিই। প্রথমত আমরা সাম, ম্যাক্সিমাম, মিনিমাম যে ভ্যালুগুলো আছে এটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, লার্জ, স্মল যে ফাংশন ব্যবহার করে যে ভ্যালুগুলো বের করতে হয় আমরা সেই সিম্পল একটা প্রজেক্ট দেখব প্রথমত। দ্বিতীয়ত আমরা কীভাবে একটা সেলকে ফিক্সড করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তৃতীয়ত আমরা আলোচনা করব সেলস কমিশন কীভাবে বের করতে হয়। সেলসের উপর ডিপেন্ড করে সেলস স্কেল থেকে এইখানে যে সেলস স্কেলটা আছে সেটা থেকে কিভাবে কমিশন পার্সেন্ট বের করতে হয়। এরপর আমরা দেখব কিভাবে কমিশন পার্সেন্ট বের করার পর সেখান থেকে অ্যামাউন্ট ক্যালকুলেট করে বের করতে হয়, কিভাবে নির্দিষ্ট একটা সেলকে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। এরপর আমরা দেখব কিভাবে ডাটা র্যাঙ্কিং বের করতে হয়, এক একজনের মার্কস অনুযায়ী যে হাইয়েস্ট মার্ক পাইছে তাকে কীভাবে র্যাঙ্কিং 1 দিব, এরপরে যে পাইছে তাকে কীভাবে 2 দিব, এই বিষয়গুলো কীভাবে করা হয় এরপরে সেটা নিয়ে আলোচনা করব। এরপর আমরা স্পেসিফিক যে সেলস রেভিনিউ আছে সেটা আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। এরপরে আমরা স্পেসিফিক প্রাইস, এরপরে স্পেসিফিক যে কালার, এরপরে স্পেসিফিক প্রোডাক্ট কোড আমরা চাইলে বের করতে পারবো এক্স্যাক্টলি সেম ওয়েতে, এটাও আমরা দেখব। এরপর আমরা ওয়েজ শিটটা দেখব, যেটা হলো দিন মজুরের যে স্যালারি শিট বা দৈনিক কোনো কনস্ট্রাকশনের জন্য যে দৈনিক মজুরি যারা দেয় তাদের যে কীভাবে স্যালারি শিট আমরা বের করব। এরপরে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল যে স্যালারি শিটটা আছে ন্যাচারালি যেটা ব্যবহার করা হয় ওই ধরনের একটা স্যালারি শিট আমরা তৈরি করার চেষ্টা করব। এরপরে আমরা রেজাল্ট শিটটা দেখব, কীভাবে যে কোনো প্রতিষ্ঠানের আপনি রেজাল্ট শিট বের করবেন সেটা নিয়ে আলোচনা করব। এরপরে কাউন্ট ফাংশন দেখব, কাউন্ট ফাংশনে কীভাবে আপনি বিভিন্ন ধরনের যদি আপনার সিরিয়াল নাম্বার হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট কোড হয়, সেগুলো থেকে আপনি কিভাবে কাউন্টিং করবেন আপনার প্রোডাক্টগুলোকে। এরপর আমরা আলোচনা করব শপিং মল ক্যালকুলেশন, একটা শপিং মলে কিভাবে আপনি এই টাকা পয়সার হিসাবগুলো করবেন। এখানে একটু ডিফারেন্টভাবে দেওয়া আছে, আপনারা দেখলেই খুব সহজে বুঝবেন। এরপরে আমরা ফরম্যাট পেইন্টের একটা গুরুত্বপূর্ণ একটা টুল আছে সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা চার্টের ব্যবহার দেখব, যে চার্ট কীভাবে আমরা যে একটা অ্যামাউন্টকে বা একটা তথ্যকে কীভাবে চার্টে আমরা প্রদর্শন করতে পারি, কীভাবে সমীকরণ আকারে দেখাতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা সর্বশেষ ফিল্টার নিয়ে আলোচনা করব। এখানে আমরা ফিল্টার একটা টুলস ব্যবহার করে অনেক হাজার হাজার তথ্য থেকে আমরা নির্দিষ্ট তথ্য খুঁজে বের করব, জাস্ট এখানে ফিল্টারিং করে, সেটা নিয়ে আমরা সর্বশেষ আলোচনা করব। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের বেসিকের মধ্যে আমরা জাস্ট এটাকে এই মাইক্রোসফট এক্সেল যারা একেবারে আজকে প্রথম দেখতেছেন, আমি ধরে নিলাম আপনাদের বেসিকটা আছে, তবু আমি এখানে বেসিকটা একেবারে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। মাইক্রোসফট এক্সেলের হলো স্প্রেডশিট দিয়ে তৈরি করা। এই স্প্রেডশিটটা হলো আপনার এই যে ঘর ঘর আকারে, এটাকে স্প্রেডশিট বলা হয়, ছড়ানো শিট। আর এরপরে এখানে অবশ্যই আমি যে অপশনগুলো এখানে হাইট হয়ে আছে এই অপশনটা ন্যাচারালি এরকম শো থাকে। আপনি যদি এটাকে হাইড করে রাখতে চান সেক্ষেত্রে এই ফাইল বা যে কোনো একটা ট্যাবে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এই মিনিমাইজ দ্য রিবন, এই রিবনটাকে আপনি কি করতে পারবেন, মিনিমাইজ করে রাখতে পারবেন। আবার যদি শো অফ করতে চান সেক্ষেত্রে এখান থেকে মিনিমাইজটা তুলে দিবেন। এরপরে এখানে আছে একটা ফর্মুলা বার, এই ফর্মুলা বারে আপনি আপনার যে ক্যালকুলেশনগুলো আছে এখানে করতে পারবেন। এটা আমরা করার পর আপনারা তখনই ক্লিয়ার হয়ে যাবে। এরপর এটা হইল যে নাম, সেলসের নাম এখানে দেখাবে। যেমন এখানে অনেকগুলো ঘর আকারে দেখতেছেন, প্রতিটা ঘরকে বলা হয় সেল, আর একটা সেল গঠন করা হয় একটা কলাম আর একটা রো দ্বারা। এখানকার কলামকে ডিফাইন করা হয়েছে ABCD দিয়ে, আর রো ডিফাইন করা হয়েছে 1 2 3 4 দিয়ে। তাহলে এখন আমি যখন এই সেলে যাচ্ছি, এখানে কোন ঘরে আছি আমি, কলাম অনুযায়ী আমি সি নাম্বার কলামে আছি, আর যদি রো কাউন্ট করি সেক্ষেত্রে 4 নাম্বার রোতে আছি। তাইলে এই দুইটার নামকরণ একসাথে দুইটাকে মিলে এটা নামকরণ করা হয়েছে C4। এখানে যদি আপনি নেম বক্সে দেখেন তাহলে পাবেন C4। এরপরে আমরা এই জিনিসগুলো যে দেখতেছি এগুলো হচ্ছে একটা ট্যাব, আমরা চাইলে এইগুলো ট্যাব বাড়াইতে পারি, আমরা চাইলে ট্যাব কমাইতে পারি। ট্যাব বাড়ানোর জন্য আমরা কী করবো, আমি সবার শেষে গিয়ে দেখাই। ট্যাব বাড়ানোর জন্য একটা আমাদের শিট থাকবেই, এখানে একটা ব্ল্যাঙ্ক ট্যাব বা ইনসার্ট ওয়ার্কশিট নামে একটা অলরেডি
দেওয়াই আছে, বাটন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করলেই আমরা ওপেন করে ফেলতে পারি। এরপরে আমরা এখান থেকে বা শিফট F11 দিলেও আমরা একটা ওয়ার্কশিট নিয়ে নিতে পারি। এরপর আমি আবার প্রথম দিক দিয়ে চলে যাচ্ছি। এরপর এগুলো চাইলে আমি আবার কালারিং করতে পারি, এখান থেকে ট্যাবের কালার, এখান থেকে চাইলে এগুলোর কালার এখান থেকে একটা কালারেস করে দিতে পারি। আপনারা চাইলে কী করতে পারবেন, এগুলোর একটা কালারেস করে দিতে পারবেন। যাই হোক, আমি কালার করতেছি না, আপনারা অবশ্যই কালারগুলো করে দেখে নেবেন, আপনার যত সুন্দরভাবে ইচ্ছা সেভাবে আপনি ফরম্যাটিং করে নিতে পারবেন। এরপর আমি দেখব কীভাবে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করবেন ওয়ার্ড এক্সেলে। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগে যাওয়ার আগে আমরা আরও কয়েকটা জিনিস দেখব। যেমন আমি যদি এখানে 1 2 3 লিখি, তাহলে আমি যদি 1 থেকে 500 বা 1000 পর্যন্ত কাউন্ট করতে চাই বা লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না মাইক্রোসফট এক্সেলে। এর জন্য আমি কী করবো, প্রথমে 1 এন্টার দিয়ে 2 এবং 3 এই তিনটা আমরা কী করব, লিখে নিব। আর মাথায় রাখবেন, এন্টার যদি দেওয়া হয় কিবোর্ড থেকে তাহলে নিচের দিকে যায়, আর ট্যাব যদি দেওয়া হয় তাইলে ডান দিকে যায়। আর আপনি তো চারপাশে অ্যারো যে কিগুলো আছে সেগুলো দিয়েই যাইতে পারবেন, অ্যারো যে কিগুলো আছে ওগুলো দিয়ে চারপাশে যাইতে পারবেন। এখন আমি যে 1 2 3 লিখলাম, এই 3 লেখার পরে আমি এই 1 2 3 লিখলাম, এই 3 লেখার পর আমি কী করবো, একটা ড্রাগ করে 3টাকে একসাথেই সিলেক্ট করতে হবে। একটু মাথায় রাখবেন, আমি কিন্তু এটাকে ধরে তারপরে কিন্তু আমি নিচেরগুলোতে যাচ্ছি না, আমি এটাকে ধরার সময় আমি এক টান দিয়ে 3টাকে ধরে ফেলতেছি। ধরার পর আমি কি করব, এই যে প্লাসটা আছে, যে সাদা প্লাসটা দেখা যাচ্ছে, সেই সাদা প্লাসটা আমি যখন এই কর্নারে নিয়ে যাব, কর্নারে নেওয়ার পর সাদা প্লাসটা যখন ব্ল্যাক হয়ে যাবে, তখন কি করব, আমি নিচের দিকে মাউসের যেই লেফট বাটন আছে, লেফট বাটনটা প্রেস করব। প্রেস করে আমি যখন নিচের দিকে ড্রাগ করব, তাইলে দেখবেন এটা নিচের দিকে যাইতে থাকবে। ইভেন এখানে একটা জিনিস একটু যদি লক্ষ্য করেন, যে এক পাশে 130 40 50 এভাবে করে উঠতেছে, দ্যাট মিনস এখানে অটোমেটিকলি নাম্বারগুলো উঠে যাচ্ছে। এটা হলো এক্সেলের একটা সুবিধা, আপনি 1 2 3 আপনার লিখতে হবে না। এরপর আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারি লিখতে চান, এক্স্যাক্টলি সেমভাবে JANUARY জানুয়ারি, মাথায় রাখবেন যাতে ভুল না হয়, ভুল হলে আসবে না। এবার জানুয়ারিটাকে ধরবেন, ধরে এবার এখান থেকে আপনি যদি ড্রাগ করতে চান, সেক্ষেত্রে আপনি ড্রাগ করলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এভাবে করে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সবগুলো চলে আসবে। এরপর আবার জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে। আর আপনি যদি স্যাটারডে সানডে মেনডে দিতে চান, SATURDAY স্যাটারডে লেখার পর আপনি যদি এই সাদা প্লাসটা যখন ব্ল্যাক হবে, কর্নারে নেওয়ার পর যে বিন্দুটা আছে, বিন্দুতে নেওয়ার পর তখন আপনি যদি ড্রাগ করেন, সেক্ষেত্রে স্যাটারডে সানডে মানডে এগুলো খুব ইজিলি চলে আসবে। আর এটার ক্ষেত্রে মাথায় রাখবেন, আরও যা আছে, আরও যদি থাকে এগুলো আপনি ড্রাগ করে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার 3টা জিনিস মাথায় রাখতে হবে। এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়ার্ড হইতে হবে, মিনিংফুল হইতে হবে, এটা একটা অর্থ থাকতে হবে। এরপর এটা আপনার ধারাবাহিকতা থাকতে হবে। যেমন জানুয়ারি পর ফেব্রুয়ারি, আপনি চাইলে জানুয়ারি পর ডিসেম্বর দিতে পারবেন না। এরপর 1 পর 2, 2 পর আপনি চাইলে 2 জায়গায় অন্য কিছু দিতে পারবেন। একটা ধারাবাহিকতা আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড। এরপরে এটার একটা অর্থ আছে। কিন্তু আপনি যদি ABCD দেন, ABCD ধারাবাহিকতা থাকলেও, ওয়ার্ল্ড ওয়াইড থাকলেও এটার কোনো অর্থ নাই। অর্থ না থাকার কারণে ওইটা আসবে না। এরপর আমি এগুলোকে ধরে সবগুলোকে আমি Ctrl+A দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে দেখেন ক্লিয়ারে গিয়ে আমি কী করলাম, ক্লিয়ার অল দিয়ে দিলাম। তাহলে আমি সবগুলো ক্লিয়ার করে ফেলতে পারলাম। এরপরে আমি যদি এই রো কলামগুলো বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে গিয়ে কি করতে পারবো, এই যে যখন তীর মার্ক আসবে আমি এগুলো বড় ছোট করতে পারবো। এখান থেকে আমি রো কলামগুলো বড় ছোট করতে পারবো। এখন আমরা দেখব যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। এর জন্য আমি কি করব, প্রথম আমি 20 লিখে নিচ্ছি, এরপর আমি 10 লিখে নিচ্ছি। যে কোনো ঘরে লিখতে পারি, আমি জাস্ট এমনিতেই দেখানোর জন্য লিখতেছি। এরপর আমি যেখানে যাব বা যেখানে আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি ওই ঘরে যাব। ওই ঘরে যাওয়ার পর আমরা প্রথমেই ইকুয়াল দিয়ে নিব। ইকুয়াল আমরা কেন দিব? ইকুয়াল এই কারণে দিব যে এক্সেলে ফর্মুলা ব্যবহারের পূর্বে ইকুয়াল দিতে হয়। ইকুয়াল দেওয়া মানে এখানে এক্সেল ধরে নিবে যে আমরা এটাকে ক্যালকুলেট করতে চাচ্ছি। তাছাড়া কিন্তু আমরা কি করতে পারবো না, তাছাড়া আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো না। আমরা ইকুয়াল দিছি, দ্যাট মিনস আমরা ক্যালকুলেট স্টার্ট করছি। এখন আমরা কি করব,
20কে 10 দিয়ে যোগ করব, এর জন্য আমি 20কে ধরলাম। 20কে ধরার পর আসতেছে C4 কেন আসতেছে প্রথমেই আমরা আলোচনা করছি। C4 আসার কারণ হলো C নাম্বার কলাম 4 নাম্বার রোতে আছে বিধায়। আপনি যদি এরপরে আপনি কি করবেন, প্লাস চিহ্নটা দিবেন, দেওয়ার পর এবার আপনি 10কে ধরবেন। 10কে ধরার পর কি আসতেছে D4 কেন আসতেছে, এক্স্যাক্টলি সেম D নাম্বার কলাম 4 নাম্বার রোতে থাকার কারণে। এবার আমাদের মূল বিষয় হলো এখানে D4 আসুক আর C4 আসুক, এগুলো আমাদের দেখার বিষয় না, এগুলো জাস্ট আমাদের বোঝার বিষয়। আমরা বুঝলেই হইলো। আমাদের মূল দেখার বিষয় হলো আমরা 20কে 10 দিয়ে যোগ করতেছি, আমাদের যোগফল 30 আসতেছে কিনা, এটা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা কি করব, 20 যোগ 10 দিয়ে আমরা এন্টার দিয়ে দিলাম, তাইলে আমরা দেখতেছি আমাদের যোগফলটা চলে আসছে 30। এরপর আমি যদি বিয়োগ করতে চাই এক্স্যাক্টলি সেম, আমরা ইকুয়াল দিব 20 মাইনাস 10 দিয়ে এন্টার দিয়ে দিব। এরপর আমরা গুণ করতে চাইলে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমরা 20কে ধরবো, ইন্টু দিব, 10কে ধরে এন্টার দিয়ে দিব। এরপর আমরা ইকুয়াল দিব, ভাগ করতে চাইলে 20 ভাগ 10 দিয়ে দিলাম, তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলতে পারতেছি। এরপর এখানে আমরা যোগ আরও দুইভাবে করতে পারবো। যেমন আমি এখানে যদি কিছু সংখ্যা আমি নিয়ে নিই, কিছু সংখ্যা আমি নিয়ে নিলাম, এগুলোকে আমি যদি যোগ করতে চাই দুইভাবে করতে পারবো। একটা হলো অটোসাম দিয়ে, একটা হলো সাম লিখে। যদি আপনি এক লাইনে হয় আপনি অটোসাম দিতে পারবেন, আর যদি অন্য কোনো ঘরে লিখতে চান, ভ্যালু বের করতে চান, তখন আপনার সামটা লিখে দিতে হবে। যেমন আমি চাচ্ছি এখানে এক লাইনে বের করতে, সেক্ষেত্রে আমি এটাকে সহ ধরবো, খালি ঘরটাকেও ধরবো। খালি ঘর না ধরলে আমাদের রেজাল্ট দিবে, তবে ধরাটা উত্তম। যদি এখানে কোনো কিছু থাকে আপনি চাইলে সরাই নিতে পারবেন। এর জন্য আমি কী করবো, সবগুলোকে ধরবো। ধরে এই উপরে যদি যান, এখানে অটোসাম একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করলে এটা যোগফলটা এখানে চলে আসবে। এবার আমি যদি চাচ্ছি যে এটা এখানে বের করবো না, আমি এখানে বের করবো, সেক্ষেত্রে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে SUM সাম এই ফাংশনটা দিব। দেওয়ার পর আমি ব্রেকেট দিব, ব্রেকেট দেওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এন্টার দিব। এন্টার দিলে এটা যোগফলটা আমরা এখানেও পাই যাব। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো ফর্মুলা যে কোনো ফাংশন লেখার পর, যেমন আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে SUM সাম লেখার পর আমি যদি ট্যাব প্রেস করি, সেক্ষেত্রে এই ব্রেকেটটা অটোমেটিকলি চলে আসে। এরপর আমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দেওয়ার পর আমরা ব্রেকেট ক্লোজও না করি, এন্টার দিয়ে দিই, তাইলে আমাদের রেজাল্টটা দেখাবে। এরপর আমরা যদি পার্সেন্টেজ বের করতে চাই, এরপর এই জন্য আমরা কী করব, আমি এখানে দিলাম 120 আমি 3% বের করতে চাচ্ছি। আমরা দুইভাবে বের করতে পারবো। একটা হলে আমি 3 লিখলাম, 3 লিখে আমরা এই পার্সেন্টেজটা এখানে লিখে দিলাম, যে আমি 3% লিখে দিলাম। এখন আমি এখানে ভ্যালু বের করতে চাচ্ছি, ইকুয়াল দিব, তাহলে 120 ইন্টু এই 3টাকে ধরে দিলেই পার্সেন্টেজের ভ্যালুটা আমাদের দিয়ে দিবে। আর আমরা আরেকভাবে করতে পারি চাইলে, সেটা হলো ইকুয়াল দিব, 120কে ধরবো, ইন্টু দিয়ে 3%টা এখানে লিখে দিব। দুইটাই ব্যবহার হয়, আমরা যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করব। এরপরে আমরা যদি এইগুলোকে আমি সাজাইতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমি এই 20কে যদি সাজাইতে চাই, সেক্ষেত্রে এই 20কে ধরে আমি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে দিতে পারবো। এরপর আমি ফন্ট কালার আমরা এখান থেকে দিতে পারবো, লেখা বোল্ড করতে পারবো, ইতালিক, আন্ডারলাইন, এগুলো আমরা করতে পারবো। এক্স্যাক্টলি সেম ওয়ার্ড, তারপরে পাওয়ার পয়েন্ট যেগুলো আছে, এক্স্যাক্টলি সেম অপশনগুলো এখানে দেওয়া আছে। এরপর আমি যদি চাই যে এটাকে আমি এই 3টা ঘর মিলাই দিব, সেক্ষেত্রে আমি এখানে মার্জ অ্যান্ড সেন্টার করে দিতে পারবো। এরপর আমি এটা করে ব্যাকগ্রাউন্ড এগুলোরও আমি দিয়ে দিতে পারবো। এরপর আমি যদি চাই এগুলোর বর্ডার দিব, সেক্ষেত্রে আমি এখান থেকে বর্ডার দিয়ে দিতে পারবো। এরপরে এখানে একটা জিনিস কিন্তু লক্ষণীয়, সেটা হলো আমি যদি এটাকে বড় করি, একটু লক্ষ্য করবেন, বড় করলে এটা নিচের অংশে চলে আসতেছে, ওই রোয়ের বা ওই সেলের নিচের অংশে চলে আসতেছে। এখানে আমরা তো ওয়ার্ডে আমরা অ্যালাইন দেখছি শুধুমাত্র 3টা, রাইট, লেফট, মিডল, এবং জাস্টিফাই একটা ছিল যদিও, কিন্তু এখানে আছে 6টা। এখানে আমি রাইট, লেফট, মিডল, রাইট যেভাবে নিতে পারতেছি, ঠিক উপরে মিডলে নিচেও নিতে পারতেছি। তাই আমাদের যদি প্রয়োজন হয় আমরা মিডলে দিব, সেক্ষেত্রে আমরা মিডলে দিয়ে দিতে পারবো। আর লেখার ফন্ট সাইজ এক্স্যাক্টলি সেমভাবে আমরা বড় ছোট করব। তাইলে এই বেসিকের এতটুকু জানলেই আপনি একটা স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারবেন। একটা স্ট্রাকচার আমি এখন তৈরি করে দেখাবো আপনাদের জন্য, যাতে আপনারা একটা পূর্ণাঙ্গ স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই। এরপরে আমরা যেই প্র্যাকটিক্যালগুলো আছে এগুলার আমরা ভ্যালুটা বের করা দেখব। এগুলো আমি এখন কেন দেখাচ্ছি, এই বেসিকগুলো আপনি দেখলে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারবেন। হ্যাঁ, এখানে আমি কিছু গ্রাফিক্সের কাজ করছি, যেমন এই লোগোটা আমি গ্রাফিক্স দিয়ে করছি। আরও আমি প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইন হওয়ার কারণে আমি এটাকে আরও একটু অ্যাট্রাকটিভ লুক দেওয়ার চেষ্টা করছি। এভাবে আপনি লুক না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। আমি এখন যেভাবে এখানে দেখাবো সেম এটাই আমি এখানে একদম করে দেখাবো, এটাই আমি এখানে করে দেখাবো।
করে দেখালে আমি যেভাবে দেখাবো আপনি ওইভাবে করলেও আপনি কী করতে পারবেন, এরকম প্রজেক্টগুলো আপনি স্ট্রাকচারগুলো তৈরি করে ফেলতে পারবেন। এরপর আমি ক্যালকুলেশনগুলো এখানে আসি দেখাবো, খুব সহজে আপনি তৈরি করে ফেলতে পারবেন। সেজন্য আমি কি করলাম, বেসিক ঘরে গেলাম, গিয়ে আমি কন্ট্রোল-A দিলাম, কন্ট্রোল-A দিয়ে ঠিক আমি আগের মতো এগুলোকে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার অল। এরপর আমি কী করে প্রথম ঘরে গেলাম, প্রথম ঘরে গিয়ে আমি লিখলাম COMPANY কোম্পানি XYZ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম নং দিতে পারি, ওখানে যদিও নং মেবি দেওয়া নাই, যাই হোক কোনো সমস্যা নেই, নং। এরপরে আমি দিয়ে দিলাম প্রোডাক্ট নেম PRODUCT, প্রোডাক্ট প্রোডাক্ট নেম। এরপর আমি সেলস সেলস অ্যামাউন্ট অ্যামাউন্টে দিয়ে দিলাম। এরপর আমি কী করবো, এখানে 1 2 3 দেওয়ার পর আমি 10টা নিব, খুব বেশি নিব না, আমি 10টা নিলাম। এটাকে জাস্ট একটু ছোটো করে দেওয়া, এত বড় প্রয়োজন নাই। এবার প্রোডাক্ট নেম দিয়ে দিলাম PRODUCT প্রোডাক্ট 1, PRODUCT প্রোডাক্ট 2, PRODUCT প্রোডাক্ট 3 দেওয়ার পর আমি কি এটাকে আমি ড্রাগ করে দিলাম। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি সবগুলা কি করতে পারবেন, সবগুলা আপনি এই নিয়ে আসতে পারবেন 1 2 3 থাকার কারণে। এরপর আমি সেলস অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট দিয়ে দিতে পারি, আমি 1 2 3 4 5 6 এভাবে 5টা অ্যামাউন্ট দিব, সবগুলো আমি 5টা করে অ্যামাউন্ট দিব। এরপর আমি 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 6 একটা দিয়ে দিলাম, 6টা অ্যামাউন্ট, একটা দিব 4টা অ্যামাউন্ট। মাথায় রাখবেন এটা আমি কেন দিচ্ছি, পর আমি ক্লিয়ার করে দিব। 1 2 3 4 5 1 2 3 4 5, এবার 5টা দিলাম। এখানে আমি এখানে দিয়ে দিব টোটালটা, আমি এখানে বের করবো TAL টোটালটা আমি এখানে দিয়ে, এবার আমি এই ঘরটা খালি রাখবো, খালি রাখবার এখানে আমি চাচ্ছি এখান থেকে বেস্ট ভ্যালুটা আমি এখানে বের করবো, ওয়ার্স্ট ভ্যালুটা আমি এখানে বের করবো, এই দুইটাতে বের করবো। এরপরে এটা খালি থাকবে, এখানে আমি দিয়ে দিলাম বেস্ট থেকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড। এরপরে আমি এখানে ভ্যালু বের করবো, এখানে এটা খালি থাকবে। এবার এখানে আমি WORST দিয়ে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এই ভ্যালুটা আমি বের করবো। এখন আমি লিখে নিলাম, সবার আগে আপনারা কী করবেন, লিখে নেবেন, লেখার পর আপনি স্ট্রাকচারটা সাজাবেন, স্ট্রাকচার সাজানোর পর আপনি ক্যালকুলেশন করে বের করবেন। আর আমি কী করবো, আমি এটাকে আমি চাচ্ছি এতটুকু আমি এটাকে মার্জ করে, এটা যেহেতু আমাদের একটা কোম্পানির নেম, এটাকে আমি হেডিং আকারে দিয়ে দিব, এটাকে মিডলে দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডে আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম, বোল্ড দিয়ে দিলাম, লেখা সাইজটা একটু বড় করে দিলাম। এরপরে আমি যে নংগুলো আছে নংগুলোকে আমি মিডলে দিলাম, মিডলে দিয়ে এটা একটু বড়, বেশি বড় লাগবে না, আমাদের এগুলো বড় লাগবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের যদি লেখা জায়গা না হয় কাটে যাবে, আর সংখ্যা যদি জায়গা না হয় সেক্ষেত্রে হ্যাশট্যাগ চলে আসবে। দেখেন হ্যাশট্যাগ চলে আসতেছে, জায়গা হচ্ছে না এই কারণে। এরপর আমি জাস্ট এগুলোকে বড় বড় করে দিলাম, যেহেতু আমার অনেক জায়গা আছে। এরপর আমি এই তিনটাকে আমি জাস্ট মিডলে দিয়ে দিচ্ছি। মিডলে দেওয়ার পর আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, এটাকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, এটাকে ব্যাকগ্রাউন্ডে এটাকে সেম কালার দিয়ে দিই। এরপর আমি সবগুলোকে ধরে এখানে বর্ডার দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে আমি জাস্ট একটা হেডিংয়ের যে কালার, এই কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যে কোনো কালার যেটা ইচ্ছে সেটা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এটা এখানে দিয়ে দিলাম। এখন আমি এটাকে সাজাবো, সাজানোর জন্য এগুলোকে আমি একটু বড় করে নিলাম, যাতে আমাদের লেখা হ্যাশট্যাগ চলে আসে জায়গা না হওয়ার কারণে। আমি বেস্টে গেলাম, বেস্টে গিয়ে এরকম একটা কালার আমি দিয়ে দিলাম, মিডলে দিয়ে দিলাম। ওর্স্টে গেলাম, ওর্স্টে গিয়ে কালার একটু ভিন্ন কালার দিলাম, দিয়ে আমি বোল্ড করে দিলাম, মিডলে দিয়ে দিলাম। এরপর এই বেসটাও আমি সেম কালার রাখবো, বা ওর্স্ট কালারটা আমি একটু করে নিই, যেহেতু ওর্স্টের সাথে আমি ওর্স্ট কালারটা মিলাবো, ওই কারণে এখানে মার্চ করে দিলাম। মার্চ করে দেওয়ার পর বোল্ড লেখা সাদা আমরা এগুলা দিয়ে দিলাম। এবার আমরা বেসটে যাই, মার্চ করে দিলাম। মার্চ করে দেওয়ার পর বেসটের কালারটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা বর্ডার দিয়ে দেবো, যেহেতু আমি এখানে ভ্যালুটা বের করতে চাই। এখানেও আমি একটা বর্ডার দিয়ে দেবো, যাতে আমি ভ্যালুটা বের করতে পারি। এখানেও আমি একটা বর্ডার দিয়ে দিব, যাতে আমি ভ্যালুটা বের করতে পারি। এখন এগুলো যেহেতু সাব হেডিং, এগুলোকে আমি মিডলে দিয়ে এগুলোতে হালকা একটা কালার দিয়ে দিতে পারি, এগুলোকে একটু হালকা কালার দিয়ে দিতে পারি। এইটাকে আমি মিডলে দিয়ে দিব, যাতে দেখতে সুন্দর হয়। তাহলে দেখেন আমি একটা স্ট্রাকচার কিন্তু তৈরি করে ফেলছি খুব সহজেই, একেবারে এই যে কয়েকটা জিনিস ব্যবহার করে। এখান থেকে আমি বর্ডারটা ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করছি, ফন্ট কালারটা ব্যবহার করছি, এরপর আমি যে সেন্টার অ্যালাইনমেন্টটা ব্যবহার করছি, এরপরে মার্কসটা ব্যবহার করছি, আর খুব বেশি কিন্তু ব্যবহার করি নাই। তাহলে আমাদের একটা সুন্দর একটা লুকিং দিয়ে আমাদের কি হয়েছে, আমাদের একটা
স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এখানের বের করতে চাই, এবার দেখেন এটা আর এটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। দেখেন এখানে জাস্ট কালারটা ভিন্ন, এখানে প্রোডাক্ট ABCD দেওয়া আছে, প্রোডাক্টের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমি টাকার চিহ্ন কীভাবে দিছি এটাও আমি দেখাই দিব, এগুলোতে যখন দিব তখন আমি টাকার চিহ্নটা দেখাই দিব। তাহলে দেখেন এক্স্যাক্টলি সেম ওর্স্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড, বেস্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে আমি বেসিকে দেখানো আর এখানে দেখানোর মধ্যে একই কথা। আমি এখানে একবার দেখাবো, আবার এখানে যাইও আরেকবার দেখাবো, সেক্ষেত্রে আপনাদের শেখাটা একেবারে ভালোভাবে হবে। এবার আমি বেসিকে গেলাম, বেসিকে চাই, এবার আমি কী করতে চাচ্ছি, এখান থেকে এটা যোগফলটা আমি বের করতে চাচ্ছি। এই জন্য আমি কী করবো, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে SUM সাম লিখতে পারি, কিংবা আমরা সাম না লিখে আমরা এগুলোকে সবগুলোকে ধরে এখান থেকে অটো সামটা দিয়ে দিতে পারি। তাহলে দেখেন এটা যোগফলটা চলে আসতেছে। এরপর আমি যদি বেসটা বের করতে চাই এখান থেকে সর্বোচ্চ অ্যামাউন্টটা, তাহলে সে কী করবো, আমরা এই বেসটার ঘরে গিয়ে আমরা ম্যাক্স ফাংশনটা ব্যবহার করব। এখানে একটু লক্ষ্য রাখেন, আমরা একটাতে 6টা সংখ্যা দিয়েছিলাম। বেস্ট সংখ্যা আমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই 6টা সংখ্যা আসার কথা, আর ওস্ট সংখ্যার জন্য আমাদের এই সর্বনিম্ন যে 4টা দিয়েছিলাম সেটা আসার কথা। ঠিকঠাকভাবে আসতেছে কিনা আমরা দেখি। আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে MAX ম্যাক্স ফাংশনটা ব্যবহার করব, শুরু থেকে শেষ পর্যন্ত ধরে এন্টার দিয়ে দিব। তাহলে দেখেন এখানে যে অ্যামাউন্ট এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট এটাই। এরপর আমরা যদি ওর্সটা দেখি, ইকুয়াল দিয়ে মিনিমাম যে ফাংশনটা আছে সেটা বের করবো, ব্যবহার করবো। এরপর আমরা এখান দিয়ে দেখেন এই সংখ্যা আর এই সংখ্যা এক্স্যাক্টলি সেম। এরপর আমি যদি এখান থেকে সর্বোচ্চ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বের করতে চাই, তাহলে কী করবো, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে LARG লার্জ যে ফাংশনটা আছে সেটা ব্যবহার করবো। এর জন্য আমি সবগুলোকে ধরবো, ধরে কমা দিব। এটা একটু লক্ষ্য করবেন, আমি সবাইকে ধরতেছি, ধরার পর আমি কমা দিয়ে 1 দিয়ে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি লার্জ থেকে 1টা বের হোক। এর জন্য আমি 1 দিয়ে এরপর আমরা এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর এরপর আমরা কী করবো, ইকুয়াল দিবে। আমি যদি সেকেন্ডটা বের করতেছি, ইকুয়াল দিয়ে LARG লার্জ দেওয়ার পর আমার শুরু থেকে শেষ পর্যন্ত ধরে কমা দিয়ে 2 দিয়ে দিব। এরপর আমরা যদি এখান থেকে যাই, ইকুয়াল দিয়ে LARG লার্জ দেওয়ার পর আমরা এটাকে ধরে কমা দিয়ে 3 দিয়ে দিব। এক্স্যাক্টলি সেমভাবে আমরা কি করব, ওই মিনিমাম ভ্যালুটা এই ওর্স সর্বনিম্ন থেকে যদি ভ্যালু বের করতে চাই তাহলে ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে SMALL স্মল ফাংশনটা ব্যবহার করতে হবে। এই জন্য আমি সবগুলোকে ধরবো, ধরে কমা দিব, কমা দিয়ে 1 দিয়ে দিব। এই 1 মানে সর্বনিম্ন থেকে 1 বা সর্বনিম্ন যে ভ্যালুটা আছে সেটা, আবার সর্বনিম্ন থেকে সেকেন্ড যে ভ্যালুটা আছে এটার জন্য SMALL স্মলটা আমরা দিয়ে কি করব, কমা দিয়ে 2 দিয়ে দিব। এক্স্যাক্টলি সেমভাবে ইকুয়াল দিয়ে SMALL স্মল দিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধরে কমা দিয়ে 3 দিয়ে দিব। এবার আমরা এগুলোকে টাকার চিহ্ন দিব। এগুলো যদি অ্যামাউন্ট, যেহেতু এগুলোকে আবার টাকার চিহ্ন দেওয়ার জন্য আমি এগুলোকে ধরলাম একসাথে। ধরে কী করবো, এই নাম্বার যে সেকশন আছে এই সেকশনে যাবো। এই সেকশন থেকে এই যে আইকনটা আছে এই আইকনে যাবো। আইকনে যাওয়ার পর এখান থেকে কারেন্সি যে অপশনটা আছে সেই অপশনটাতে গিয়ে আমি সিম্বলের মধ্যে যে অপশনটা এখানে যাবো। এখানে গিয়ে আমি কী করবো, বেঙ্গলি বাংলাদেশ একটা অপশন আছে বা কারেন্সি আছে, সেই কারেন্সিটা আমরা খুঁজে বের করবো। আমরা একটু খুঁজি, আমি জানি এটা মিডল বরাবর আছে, আর একটু গেলে পাবো। এই যে আমরা এখানে পাই গেছি বেঙ্গলি বাংলাদেশ। আপনারাও হয়তো প্রথম দিক দিয়ে খুঁজতে একটু কষ্ট হতে পারে, তবে ভালোভাবে খুঁজতে পাই যাবেন গা। এটা প্রত্যেকটা কম্পিউটারে আছে আমার দেখা মতে, আমার জানা মতে। এবার আমরা কি এখান থেকে ওকে দিয়ে দিলাম। তাহলে ওকে দেওয়ার পর আমাদের এখানে টাকার চিহ্নটা চলে আসতেছে। এরপর যেখানে কমা দরকার সেখানে কমা চলে আসতেছে, যেখানে দশমিক দরকার সেখানে দশমিক চলে আসতেছে। এরপর এখানে যে দশমিকের পর যেই ইটা আছে আপনার যেই পয়সাগুলো আছে 00, এটা আপনি যদি রাখতে চান তাহলে থাকবে, রাখতে না চাইলে আপনি ঠিক এই ঘর থেকে এখান থেকে কমাই দিতে পারবেন, আবার বাড়াই দিতে পারবেন। তবে 2টা রাখা ভালো বাংলাদেশি কারেন্সি হলে। মাথায় রাখবেন যাতে 3টা না হয়। 3টা হলে তো 100 পয়সা হয়ে গেলো, ডান পাশে চলে আসলো, বাম পাশে চলে আসলো। আর একটা হলে তো আপনি 9 পয়সার বেশি দিতে পারবেন না। এই কারণে আপনার কী করতে হবে, 2টা সংখ্যা বা 2টা 0 বা 2টা পয়সা রাখতে হবে। আর এমনটাও হতে পারে আমার এটা ডান পাশের দিকে টাকার চিহ্নটা শো করতেছে, আপনাদের বাম পাশে টাকার চিহ্নটা শো করতে পারে। এটা নিয়ে খুব বেশি পার্থক্য নেই, এক্স্যাক্টলি সেম, এটা কোনো প্রবলেম না। সেক্ষেত্রে আমি কী করবো, এবার এখান থেকে কী করবো, এটাকে ধরলাম, শিফট ধরে আমি এগুলোকেও ধরলাম, এটাকে ধরলাম, কন্ট্রোল ধরে আমি এটাকেও ধরে এগুলোকে সবগুলোকে একসাথে আমি দিতে যাচ্ছি, কারণ কন্ট্রোল ধরে সবগুলোকে একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি ঠিক এক্স্যাক্টলি সেম আইকনটাতে গিয়ে কারেন্সিতে গেলাম। কারেন্সিতে যাওয়ার পর আমি এখানে বেঙ্গলি বাংলাদেশ যে কারেন্সিটা আছে এটা একটু খুঁজে বের করে আমি কি করব, এটা এখানে দিয়ে দিব। আমরা অবশ্যই ক্রোশ এটা দিয়ে দিচ্ছি, আমরা এখানে গিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে আমাদের চলে আসছে। তাহলে এটা দেখার মাধ্যমে আমরা যে ম্যাক্সিমাম মিনিমাম যে অপশনটা ছিল এই জিনিসটা আমরা কিন্তু করে ফেলছি অলরেডি, তাই আমি আর এখানে দেখাচ্ছি না। আপনারা না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে হোক বা যেভাবেই হোক আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব।
এরপর আমরা চলে যাব ফিক্সড সেলে। ফিক্সড সেলে যাওয়ার পর একটা জিনিস দেখেন, আমি এখানে একটা স্ট্রাকচার তৈরি করে রাখছি। আপনাদের ইতিমধ্যে দেখানো হয়েছে স্ট্রাকচার কীভাবে তৈরি করবেন, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। এবার এই স্ট্রাকচারের মধ্যে এখানে দেখেন আমরা কিছু সেল অ্যামাউন্ট নিছি। সেলস অ্যামাউন্ট অনুযায়ী এখন আমরা কী করব, এই সবাইকে আমি চাচ্ছি এই ফিক্স যে 3% আছে সেই 3% সবাইকে ডিস্ট্রিবিউট করে দিব। এর জন্য আমি কি করব, এখানে গিয়ে ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমি এই অ্যামাউন্টকে ধরে ইনটু দিয়ে যখন আমি এই ফিক্স সেলকে ধরে এন্টার দিচ্ছি, সেক্ষেত্রে এই প্রথমটার ভ্যালু চলে আসতেছে। এরপর আমি যখন ডাবল ক্লিক করব কিংবা এরকম এখান দিয়ে ধরে ড্রাগ করব, তাহলে বাকিদের ভ্যালু চলে আসে। এটা কীভাবে আসতেছে এটা একটু মাথায় রাখেন যে এক্সেলের মূল বৈশিষ্ট্যই হলো এটা। এক্সেলের মূল বৈশিষ্ট্য হলো আপনি যদি 1000 মানুষের রেজাল্ট বের করেন বা 1000 মানুষের স্যালারি শিট বের করেন, তার মধ্যে আপনি একজনেরটা ক্যালকুলেট করবেন, বাকি 999 জনেরটা এক ক্লিকে কিংবা এক ড্রাগে চলে আসবে। এটাই হলো এক্সেলের মূল বৈশিষ্ট্য। ঠিক আমরাও কী করছি, একজনেরটা বের করছি, এবার ডাবল ক্লিক করার পর অন্যদেরগুলা ভ্যালু যদিও আসে নাই, ভ্যালুর অপশনটা চলে আসতেছে। ভ্যালু না আসার কারণ হলো এই সেলটা সবাই নিতে পারে নাই। এক্সেল সাধারণত কী করে, পাশাপাশি বা আমরা যেখান থেকে শুরু করি ওখান থেকে নিচে নামতে থাকে এক ঘর। এখন আমি যখন এটা বের করলাম, এটা আমি কাকে বের করছি, এটাকে আর এটাকে দিয়ে বের করছি। আমি দিয়েছি এই অ্যামাউন্ট, সেলস অ্যামাউন্ট এবং ফিক্স সেলকে দিয়ে আমি বের করছি, তাইলে এটার অ্যামাউন্টটা আমাকে দিছে। আমি যখন এখানে গেছি তখন এই ঘর ঠিকই নিছে, কিন্তু এই ঘরে আর থাকে নাই, 3% নিচের ঘরে চলে আসতেছে। ওই কারণে আর কি হচ্ছে না, এই কারণে আর সে এখানে কিছু পাচ্ছে না। ওই কারণে যে ভ্যালুটা আছে কিছু না পাইলে তার কোনো ভ্যালু দিবে না, জিরো দিচ্ছে স্বাভাবিকলি, এটাই দিয়ে দিচ্ছে। এরপরে আমি যখন এখানে যাচ্ছি ধারাবাহিকভাবে ওরা কি করতেছে, নিচের দিকে নামতেছে। এখন তাইলে আমার কি করতে হবে, তাইলে আমার 3% প্রতিটা ঘরে আবার লিখে দিতে হবে। আমি যদি 3% প্রতিটা ঘরে লিখে দিই, তাইলে এক্সেলে যে স্বাভাবিক যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে ভ্যালু দিয়ে দিবে। এখন আমি চাচ্ছি যেহেতু 3% সবাইকে দিব, তাইলে আমি 3%টা বারবার না লিখে আমি একটা ঘরের লেখাটাকেই আমি সবাইকে দিয়ে দিতে চাচ্ছি। এটা বেটার অপশন না? বা স্মার্ট ওয়ার্কের মধ্যে পড়ে যে আমি যদি 1000 মানুষের জন্য 3% 1000 বার লিখি, তাহলে এটা কোনো স্মার্ট ওয়ার্কের মধ্যে পড়তেছে না। এই জন্য আমরা কী করব, একবার লিখে 1000 জনকে দিয়ে দিব। এই সেলটাকে আমি সবার জন্য ফিক্সড করে দিব। আর ফিক্সডটা করার জন্য আমাদের $সাইন ব্যবহার করতে হবে। $সাইন তো আমরা জানার মতো দুইভাবে ব্যবহার করা হয় এক্সেলে। একটা তো টাকার কারেন্সি আমরা জানি, আর একটা সেলকে ফিক্সড করে দেওয়ার জন্য। তাহলে আমি কী করলাম, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি এই ঘরে গেলাম, গিয়ে আমি ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে প্রথমে অ্যামাউন্টকে ধরবো, ধরে ইন্টু দিব। ইন্টু দিয়ে আমি এই ফিক্স সেলকে যখন ধরবো, তখন এখানে সেলের যে নাম আছে E5, এটা E5 ঘরে আছে বিধে E5 দেখাচ্ছে। E5 যেটা আছে এর পূর্বে একটা $সাইন, 5-এর পূর্বে একটা $সাইন দিয়ে দিতে হবে। যদি আমরা একাধিক সেলকে ধরি, তাহলে একাধিক সেলের প্রতিটা রো এবং প্রতিটা কলামের পূর্বে একটা করে $সাইন দিয়ে দিতে হবে। এটাও আমরা ব্যবহার করবো সামনের দিকে, একটু অপেক্ষা করলে পাবেন। এরপর আমরা কি করব, এখানে ইতে গেলাম। ইতে যাওয়ার পর আমরা এখানে একটা $সাইন দিয়ে দিলাম। এরপর 5-এ যাওয়ার পর এখানে একটা $সাইন দিয়ে দিলাম। এরপর আমরা এন্টার দিয়ে দিচ্ছি। এন্টার দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এন্টার দিয়ে দেওয়ার পর আমরা কি পাচ্ছি, এখানে এই এন্টার দিয়ে দেওয়ার পর আমরা এই প্রথম ভ্যালুটা তো আগেও পাইছি, এখনও পাচ্ছি। এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করে দিই, তাহলে দেখেন সবার ভ্যালুগুলো চলে আসতেছে। তাহলে এবার যদি একটু লক্ষ্য করেন, আমি এটাকে যখন ক্লিক করতেছি তখন এটাকে যাই, এটাকে ধরতে পারতেছে। এরপর আমি যখন এখানে যাচ্ছি, আগেরবার কিন্তু এটা যাই, এটাকে ধরতে পারে না, নিচের ঘরে চলে আসতেছিল। এখন কিন্তু এটা যাই, এটার ঘরে চলে আসতেছে। এরপর আমি যখন এখানে যাচ্ছি, দেখেন এটাও যাই, এই ঘরে ধরতে পারতেছে। দেখনিস আমি কী করলাম, এই $সাইন ব্যবহার করার মাধ্যমে সবাইকে এই 3%টা ডিস্ট্রিবিউট করে দিতে পারতেছি বা সবার জন্য ফিক্স করে দিতে পারতেছি। তাহলে এভাবে করে আপনাদের যদি কখনও এই ধরনের ক্যালকুলেট করতে হয়, আপনারা এই $সাইন ব্যবহার করবেন। এরপর আমরা চলে যাব সেলস কমিশন পার্সেন্টে। সেলস কমিশন পার্সেন্ট কীভাবে বের করবেন, এখানে তো আমরা কি করলাম, আমরা এখানে 1 2 3 সিরিয়াল 10 জনের নিয়ে নিলাম, তো 10 জন সেলস ম্যানেজার নিলাম, ওনাদের অ্যামাউন্ট নিয়ে নিলাম। এখন অ্যামাউন্টের উপর এই কমিশন পার্সেন্টটা কীভাবে বের করব, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি এখান থেকে যে এক সেলস ম্যানেজার এক রকম সেল করছে, এখন কোম্পানি একটা নির্ধারণ করে দিচ্ছে যে কেউ যদি 20,000 টাকা টার্গেট ফিল আপ করতে পারে তাকে 2% কমিশন দেওয়া হবে, এখানে যেমন দেওয়া আছে। আর কেউ যদি 30,000 টাকার টার্গেট ফিল আপ করতে পারে তাকে 3% দেওয়া হবে, কেউ যদি 40,000 টাকার টার্গেট ফিল আপ করতে পারে তাকে 4% দেওয়া হবে। এ ধরনের একটা স্কেল আগে থেকেই দিয়ে দিছে। তারা জব যখন অ্যাপয়েন্ট হইতেছে তখনই তাদেরকে বলে দেওয়া হয়েছে। এখন এই অনুযায়ী আমরা কি করব, এখন এই অনুযায়ী আমরা এই স্কেল অনুযায়ী একজন এক রকম সেল করছে, এখন কি কত % পাচ্ছে, এটার জন্য আমরা কি করব, এখানে যাবো, এখানে কি আমি ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমরা ভিলুকআপ নামে একটা ফাংশন আছে,
VLOOKUP ফাংশনটা আমরা ব্যবহার করব। VLOOKUP ফাংশন দুইটা ভ্যালু দেয়, একটা হলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, একটা হলো এক্সাক্ট ম্যাচ ভ্যালু। এক্সাক্ট ম্যাচ তো আমরা জানি, এক্স্যাক্টলি মিলে গেলে আমাকে ভ্যালু দিবে, এটাও আমাদের আছে, সামনে আমরা দেখব। আর একটা হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ, মানে এখান থেকে এখানে রেঞ্জ, যদি এত হয় তাহলে এটা দাও, যদি এত থেকে এত হয় তাহলে এটা দাও, এ ধরনের একটা রেঞ্জের ভিতরে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আমাদের একটা ভ্যালু দিবে। সেই জন্য আমি VLOOKUP ধরলাম। VLOOKUP-এ করার পর আমরা প্রথম জনকে ধরবো, কারণ প্রথম জনকে ধরেই আমরা ডাবল ক্লিক করে বাকিদেরগুলো বের করে ফেলবো, প্রথম জনটা বের হইলেই। এরপর আমরা কমা দিব, কমা দিয়ে প্রথম জনটা কিসের ভিত্তিতে বের করব? এই স্কেলের উপর ফেলবো, প্রথমটাকে আমরা এই স্কেলের ভিতরে ফেলবো যে কত কোথায় আছে, এক্সেলের কোন কমিশন পার্সেন্টটা সে পাচ্ছে। এরপর আমরা ডাবল ক্লিক করে বাকিদেরগুলো চলে আসবে। এই জন্য আমি কিরকম এটাকে ধরার পর কমা দিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোকে ধরলাম, ধরে আমি কী করলাম, F4 দিয়ে ফিক্স করে দিলাম। এই আগের প্রজেক্টে যেখানে আমি ফিক্স করছিলাম সেখানে আসলে বলা হয় নাই, এই F4 আমরা এই ডলার সাইনগুলো আমরা কি করতে পারি, প্রতিটা রো কলামের পূর্বে একটা একটা লিখেও দিতে পারি। যেমন এখানে G7, একটু যদি লক্ষ্য করেন, G7 একটা রো এবং একটা কলাম, সেটার পূর্বে একটা ডলার সাইন, এখানে একটা ডলার সাইন। এবার H15, এটার পূর্বে একটা ডলার সাইন, এটার পূর্বে একটা ডলার সাইন। এই ডলার সাইনটা আমরা লিখেও দিতে পারতাম, বা আমরা যদি এই যাকে ফিক্স করতে চাই তাদেরকে ধরে আমি যদি কিবোর্ড থেকে একেবারে উপরের ফাংশন কি থেকে F4 প্রেস করি, তাইলেও আমরা কি করতে পারবো, আমরা খুব সহজে শর্টকাট F4টা নিয়ে আসতে পারবো বা ডলার সাইনগুলো নিয়ে আসতে পারবো। এরপর আমরা কমা দিব, কমা দিয়ে আমরা দিব 2। আমরা কমা দিয়ে 2 কেন দিব? এই VLOOKUP ফাংশনের মধ্যে যাদেরকে ধরা হয়, একটু লক্ষ্য করেন, যাদেরকে ধরা হয়, আমি কাদেরকে ধরছি VLOOKUP ফাংশনের মধ্যে, এই স্কেলটাকে ধরছি। ওই স্কেলের ইন্ডেক্সটা দিতে হয়, স্কেলকে ফিক্স করে ইন্ডেক্সটা দিতে হয়। এই স্কেলটাকে আমি ফিক্স করছি, এরপরে এটার আমি কি বের করতে চাচ্ছি, সেলস অ্যামাউন্ট বের করতে চাচ্ছি নাকি কমিশন পার্সেন্ট? আমি কমিশন পার্সেন্ট বের করতে চাচ্ছি, তাহলে কমিশন পার্সেন্ট আছে 2 নম্বরে, আমি কি করলাম 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পর আমি কমা দিব, কমা দিয়ে আমি চাচ্ছি অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এটা তো এক্স্যাক্টলি ম্যাচ হবে না, কারণ এখানে 32,000, এখানে তার 32,000 নাই, থাকবে না এতটা রেঞ্জের মধ্যে। তাইলে আমার কি হবে, অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিয়ে এন্টার দিয়ে দিব। তাইলে দেখবেন এটা 30,000 এখানে 3% আসতেছে। আমরা যদি দেখি 30,000-এ 3%, বা 30,000 না, 30,000-এর উপরে। আবার যদি 40,000 হয় তাহলে এখানে 4% আসার কথা। আমরা যদি এটাকে ডাবল ক্লিক করে দিই বা ড্রাগ করে দিই, তাহলে দেখবো এখানে 40,000-এ 4%টা চলে আসতেছে। আশা করি বুঝবেন, যদি না বুঝেন এটাকে আর একটু টেনে আরেকটা দেখেন, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপর আমরা চলে যাব ক্যালকুলেট কমিশন অ্যামাউন্টে। এখন এখানে দেখেন, এখানে আমরা কী করছি, কমিশন পার্সেন্টটা বের করছি। এখানে তারা একটা অ্যামাউন্ট সেল করছে, সে সেলস অনুযায়ী সে কত পার্সেন্ট পাচ্ছে সেটা বের করছে। এখন আমি চাচ্ছি যে এটা বের না করে, এটা তো আমরা বের করছি, এখন এটা তো সে বাসায় নিতে পারবে না, সে তাকে বাসায় নিতে হলে তাকে এটাকে টাকায় কনভার্ট করতে হবে। এর জন্য আমরা কী করবো, ক্যালকুলেট কমিশন পার্সেন্ট, যেমন এখানে আমি ধরেন এই সেম ক্যালকুলেট আমি এখানে নিয়ে আসছি, এবং এখানে আমরা কি করলাম, কে কত পার্সেন্ট পাইতেছে এটা আমরা বের করে নিলাম এর আগের ক্লাসে বা এর আগের প্রজেক্টে। এরপর আমরা কী করবো, এখানে অ্যামাউন্টটা বের করতে চাইলে ইকুয়াল দিয়ে এক্স্যাক্টলি সেম এটা ইন্টু এটা দিয়ে এটা যদি দিয়ে দিই, তাহলে এটার অ্যামাউন্টটা বের হয়ে যাচ্ছে। আমরা ডাবল ক্লিক করে দিলে সবার অ্যামাউন্ট বের হয়ে যাচ্ছে। এখন কোম্পানি যদি চাই যে 4% মানুষ হিসেবে সবাইকে দিতে, তাহলে এই সেলটাকে আমরা ফ্রিজ করে দিব। ইতিপূর্বে আমরা দেখছি কীভাবে ফ্রিজ করতে হয়। এর জন্য আমরা কী করব, ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এটা ইন্টু এটাকে দিয়ে F4 দিয়ে ফিক্স করে দিব। দ্যাট মিনস ডলার সেন্ড দিয়ে দিব। এই যে সেল আছে, সেলের রো এবং কলামের উপর একটা করে ডলার সেন্ড দিয়ে এন্টার দিয়ে দিব। এন্টার দিয়ে দেওয়ার পর এবার আমরা এভাবে করে ডাবল ক্লিক করে দেবো। ডাবল ক্লিক করে দিলেই কি হচ্ছে, ডাবল ক্লিক করে দিলেই সব অ্যামাউন্টটা চলে আসতেছে। এরপর আমি যেখানে ক্লিক করি না কেন এটাকে ধরতে পারতেছে, ওই কারণে অ্যামাউন্টটা দিছে। ন্যাচারালি অ্যামাউন্টটা দিত না, কারণ আমরা ইতিপূর্বে দেখছি আমাদের অ্যামাউন্ট দেয় না ফিক্স করা ছাড়া। এরপর আমরা যদি ডাটা র্যাঙ্কটা দেখি, তাহলে ডাটা র্যাঙ্কের মধ্যে আমি ধরে নিলাম একটা স্কুলের আমি ডাটা র্যাঙ্ক করতে চাচ্ছি। তো স্কুলের কিছু ছাত্রের নাম নিয়ে নিছি, এক টার্মসের কিছু মার্কস নিয়ে নিছি। এখন আমি টোটাল মার্কস বের করতে চাইলে এক্স্যাক্টলি সেম আমি এখানগুলো ধরবো, ধরে আমি সাম দিয়ে দিব। সাম দিয়ে আমি এটাকে ডাবল ক্লিক করে দিলেই টোটাল অ্যামাউন্টটা বা টোটাল নাম্বার মার্কস বের হয়ে যাচ্ছে। এখন আমি যদি র্যাঙ্কিং বের করতে চাই, যে সর্বোচ্চ বেশি পাইছে, সে যে সবচেয়ে বেশি পাইছে সে যাতে যে সবচেয়ে বেশি পাইছে সে যাতে র্যাঙ্কিং 1-এ থাকে, যে সবচেয়ে বেশি পাইছে সে যাতে র্যাঙ্কিং 1-এ থাকে। এর জন্য আমরা কী করবো, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে র্যাঙ্ক নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা ব্যবহার করব। র্যাঙ্ক দিয়ে আমি কী করবো, প্রথম জনকে ধরবো। প্রথম জনকে কেন ধরবো, প্রথম জনকে ধরবো কারণ আমি একজনটা বের করে সবারটা
ডাবল ক্লিক করে দিয়ে দিব এই কারণে। এরপর আমরা কমা দিয়ে দিব, কমা দিয়ে এখন প্রথম জন আমি কিসের ভিত্তিতে বের করবো, সবার সাথে তো কম্পেয়ার করতে হবে, এই জন্য আমি প্রথম জনকে ধরলাম। এরপর প্রথম জন সহ, এটি কিন্তু একটা লক্ষণীয় বিষয়, আমি প্রথম জনকে সহ সবাইকে ধরলাম, ধরে আমি ফিক্স করে দিলাম যাতে এর বাইরে আর না যায়, এই সেলগুলোর বাইরে আর ক্যালকুলেট না করে। এরপর আমরা কমা দিয়ে দিলাম, F4 দিয়ে আমি কিন্তু কী করলাম, ফিক্স করে দিয়ে কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর এখন আমরা এখানে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং আসতেছে, আমি যদি 0 দিই, 0 মিনস যে হাইস্ট মার্ক পাইছে তাকে র্যাঙ্কিংয়ে 1 দিবে। আর যদি আমি 1 দিই সেক্ষেত্রে যে র্যাঙ্কিংয়ে যে সবচেয়ে লোয়েস্ট মার্ক পাইছে তাকে 1 দেওয়া হবে। এখন আমি তো আর এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে হাইয়েস্ট মার্ক পাইছে তাকে র্যাঙ্কিংয়ে 1 দেখ, এর জন্য আমি ডিসেন্ডিংটা দিয়ে এন্টার দিয়ে দিব। তাইলে দেখেন তার র্যাঙ্কিংটা চলে আসতেছে। এরপর আমরা ডাবল ক্লিক করে দেখবেন আমাদের 1 যে হাইয়েস্ট মার্ক পাইছে, 85-এর উপর আর কেউ নাই আশা করি। এরপর আমরা যদি 2 দেখি 79 আমরা পাচ্ছি। এরপর 3, এরপর আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি এখানে 71-5 আবার 71-5 দুইটা যখন যদি মিলে যায় তাইলে এক্সেল কি করবে, এক্সেল যেটা মিলে যাবে, যেখানে মিলে যাবে ওইখানেই সবাইকে থামাই দিবে, এর উপরটা না দিয়ে এর পর থেকে দিবে। যেমন আপনি যদি এটা দেখেন এটাও 5 এটাও 5, কিন্তু এখানে 6 পাবেন না। এরা কী করছে, দুইজনকে 5 দিয়ে দিচ্ছে যাতে শিক্ষকেরা বা যাদের অধীনে থাকবে ওনারা 6 সিলেক্ট করতে পারে, যে কোনোভাবে ওরা ক্যালকুলেট করে 6 দিবে। ওই কারণে এখন আমি কী করলাম, আমি ধরলাম A6, এই কারণে আমি এখানে 3-এর জায়গায় আমি 5 দিয়ে দিলে হয়তো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, A6 হয়ে যাচ্ছে, A4 হয়ে যাচ্ছে। এরপর আপনি কী করতে পারবেন খুব সহজে, এটা এখন আবার 4 2টা, এখানে 73 দুজনে পেয়ে গেছে। আমি একটু যদি 5 দিই তাহলে দেখি এখন, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে, 1 2 3 4 5 সবাই চলে আসছে। এখন আর কারোর মার্কস বরাবর নাই, এটা একটু ভালো করে দেখবেন, ভালো করে দেখলে এটা আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। এরপর আপনার যদি চাই যে স্পেসিফিক সেলস রেভিনিউ বের করতে চাই, যে এখান থেকে যেই আমি চাচ্ছি যে এপ্রিল মাসের কত টাকা সেল হইলো, এরপর আমি চাচ্ছি এপ্রিল মাসের শার্ট কত টাকা সেল হইলো, এরপর আমি চাচ্ছি এপ্রিল মাসের শার্ট সিলেটে কত টাকা সেল হইলো। এখন এপ্রিল মাসে তো সব জায়গায় সেল হইতে পারে, ঢাকা সিটি যে কোনো জায়গায় সেল হইতে পারে। আবার এপ্রিল মাসের আর আপনার যে আছে এপ্রিল মাসে শার্ট প্যান্ট সব প্রোডাক্টই সেল হইতে পারে। আবার এপ্রিল মাসের বিভিন্ন জায়গায় অনেক কিছু সেল হতে পারে। এখন আমি সবগুলো চাচ্ছি না, আমি চাচ্ছি স্পেসিফিক যে অ্যামাউন্টগুলো আছে সেটা বের করবো। এর জন্য আমি কী করবো, আমি যদি চাই যে এপ্রিল মাসের শুধু এখানে আমাকে এইখানে যে জানুয়ারি ফেব্রুয়ারি সব এগুলো বাদ দিয়ে আমাকে শুধুমাত্র এপ্রিল মাসের অ্যামাউন্টের যোগফলটা আমাদের এখানে দিবে, সেজন্য আমরা কী করবো, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে SUMIFS সাম ইস ফাংশনটা ব্যবহার করবো। ব্যবহার করে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ধরবো, ধরে কমা দিব। কমা দেওয়ার পর কী করবো, এখন আমি এপ্রিল মাস চাই, তাহলে আমি কী করবো, মাসকে ধরবো, মাসকে ধরে কমা দিয়ে এখানে থেকে মাসটাকে ডিফাইন করে দিব। আমি চাচ্ছি প্রথমে এটা যোগফল চাচ্ছি, এই কারণে আমি এটাকে ধরছি যা সামিট দিয়ে। এরপর আমি চাচ্ছি যে কি এপ্রিল মাস, এখানে যে এপ্রিলটা আছে এপ্রিল মাসটা আমি চাচ্ছি, এই কারণে আমি মাসকে ধরে আমি কমা দিয়ে এই এপ্রিলটাকে করে দিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই এপ্রিল আর এই এপ্রিল যাতে এক্স্যাক্টলি সেম হয়, একটু 19-20 হলে কিন্তু আপনাকে রেজাল্ট দিবে না। এরপর আমরা এন্টার দিয়ে দিব, তাইলে এখানে শুধুমাত্র এপ্রিল মাসের যোগফলটাই দেখাবে। আপনারা যদি যতগুলো এপ্রিল আছে ততগুলো যোগফল দিয়ে দেখেন, সেক্ষেত্রে খুব সহজেই বুঝতে পারবেন। এরপরে হলে আমি চাচ্ছি এপ্রিল মাসের শার্ট, এপ্রিল মাসে আমাদের শার্ট আছে, এপ্রিল মাসে আমাদের প্যান্ট আছে, অনেক কিছু আছে, আমরা প্যান্ট চাচ্ছি না, আমরা শুধুমাত্র শার্টের অ্যামাউন্টটা চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কী করবো, ইকুয়াল দিব, SUMIFS সাম ইফ দেওয়ার পর আমি টোটাল অ্যামাউন্টকে ধরবো, ধরে কমা দিব। কমা দেওয়ার পর আমি এক্স্যাক্টলি মাস যেহেতু বের করবো, তাহলে মাসকে ধরে কমা দিয়ে এখানে মাস ডিফাইন করে দিব। এরপর আমি যেহেতু শার্ট বের করতে যাচ্ছি, দ্যাট মিনস শার্ট আছে প্রোডাক্টের মধ্যে, তাহলে আমি প্রোডাক্ট সবগুলোকে ধরবো, ধরে কমা দিয়ে প্রোডাক্ট ডিফাইন করে দিয়ে আমরা এন্টার দিয়ে দিব। তাহলে আমরা কী পারতেছি, এপ্রিল মাসে শুধুমাত্র শার্ট বের করতে পারতেছি। এরপর আমরা যদি চাই যে এপ্রিল মাসের শার্ট সিলেটে কত টাকা আছে সেটা বের করবো, এর জন্য আমরা কী করবো, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে SUMIFS সামিস দেওয়ার পর আমরা এক্স্যাক্টলি সেমভাবে এটা যোগফল করবো, এর কারণে আমরা এটাকে ধরে নিলাম। এরপর আমি মাসকে বের করবো, এর কারণে কমা দিয়ে আমি এখান থেকে মাসকে ধরে এখানে এপ্রিল ডিফাইন করে দিলাম। এরপর আমি প্রোডাক্টকে ধরে কমা দিয়ে প্রোডাক্ট ডিফাইন করে দিলাম। এরপর আমি ডিস্ট্রিক্টকে ধরে কমা দিয়ে এবার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম, দ্যাট মিনস সিলেক্ট করে দিলাম। এবার একটু জিনিস লক্ষ্য করেন, আমরা কিন্তু আস্তে আস্তে এটা একটু বড়োর দিকে আসছি। প্রথমে আমরা শুধুমাত্র অ্যামাউন্টে বের করছি, এরপরে আমরা প্রথমে মাসের অ্যামাউন্টে বের করছি, এরপর মাস থেকে প্রোডাক্টের অ্যামাউন্টে বের করছি, এরপর আমরা প্রোডাক্ট থেকে ডিস্ট্রিক্টের অ্যামাউন্টটা আমরা বের করতেছি ইন্টু দিয়ে। এটা কিন্তু একটু জটিল মনে হতে পারে, তবে কিন্তু খুব বেশি জটিল না। আপনি যদি একটু ভালো করে প্র্যাকটিস করেন বা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে খুব সহজেই করে ফেলতে পারবেন। আর কোনো প্রবলেম হলে তো
এই আপনাদের সাপোর্ট আছেই, হোয়াটসঅ্যাপ নাম্বার হয়তো আপনি দেওয়া থাকবে নিচে, আপনারা এখান থেকে খুব সহজে সাপোর্ট নিতে পারবেন। এরপর আমি যদি যাই স্পেসিফিক প্রাইস অ্যান্ড কালার, একটু আগে আপনারা দেখছি, আমি জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। আমি দেখছি যে স্পেসিফিক কীভাবে বের করে, আমরা ইতিপূর্বে দেখছি কি স্পেসিফিক শুধু অ্যামাউন্ট কীভাবে বের করে, এখন আমরা স্পেসিফিক অ্যামাউন্টে বের করতে পারবো, যদি কালার প্রয়োজন হয় কালারও বের করতে পারবো, যদি আমাদের প্রোডাক্ট কোড প্রয়োজন হয় প্রোডাক্ট কোড আমরা বের করতে পারবো। এর জন্য আমরা কী করব, এখানে ইকুয়াল দিয়ে ভিলুকাপের ফাংশনটা আমরা ব্যবহার করব। এখানে আমরা ভিলুকাপ আমাদেরকে এক্সাক্ট ম্যাচ একটা ভ্যালু দেয়। আমরা ইতিপূর্বে বলছিলাম ভিলুকাপ আমাদের দুইটা ভ্যালু দেয়, একটা হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ যেটা আমরা অলরেডি দেখে ফেলছি, আর একটা আমরা দেখবো এক্সাক্ট ম্যাচ, বা এখান থেকে প্যান থ্রি, আমরা যেখান থেকে প্যান থ্রি দেখতেছি এখানের মধ্যে যদি প্যান থ্রি থাকে তাহলে প্যান থ্রি অ্যামাউন্টটা আমাকে দিবে, বা প্যান থ্রি আমরা কালার চাইলে কালারটা দিবে, প্যান থ্রি আমি যা চাই তা আমাকে বের করে দিবে, তবে এক্স্যাক্টলি ম্যাচ হইতে হবে, নাইলে দিবে না। তাহলে আমি ভিলুকাপ ফাংশন ব্যবহার করলাম, ব্যবহার করার পর আমি চাচ্ছি প্যান থ্রি, এই কারণে আমি প্যান থ্রিকে ধরলাম, ধরে কমা দিলাম। এখন প্যান থ্রিটা আমি কোথেকে যাচ্ছি, এগুলোর মধ্যে থেকে যাচ্ছি, আমি সবগুলোকে ধরে ফিক্স করে দিব। আমরা কিন্তু এই বিষয়টা আগে থেকে জানি যে আমরা ভিলুকাপ ফাংশনে আমরা যাদেরকে ধরি তাদেরকে ফিক্স করে দিতে হয়। তাহলে আমি কী করলাম, সবাইকে ধরে ফিক্স করে দিয়ে এবার আমাদের ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে। আমি কি বের করতে চাচ্ছি, আমি চাচ্ছি প্রাইস, এখানে আমি যেহেতু প্রাইস লিখছি প্রাইস বের করতে চাচ্ছি, তাহলে প্রাইসটা কত নম্বর ইন্ডেক্স আছে, আমি যদি যাদেরকে ধরছি তাদেরকে যদি আমি ক্যালকুলেট করি, প্রোডাক্ট 1 নম্বরে, প্রোডাক্ট কোড 2 নম্বরে, কালার 3 নম্বর, প্রাইস 4 নম্বর, তাহলে আমি যদি 4 দিই তাহলে আমাদের প্রাইসটা বের হয়ে যাবে। আর যদি আমরা কালার বের করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, এই প্রাইস 4 নম্বর হলে কালার 3 নম্বর, 3 দিলে আমাদের এখানে কালার বের হয়ে যাবে এক্স্যাক্টলি সেম। তাহলে আমরা কী করবো, এবার আমরা কমা দিব, কমা দিয়ে আমি এখন কী করবো, এখান থেকে 4 দিব, 4 কেন দিচ্ছি, ইন্ডেক্সটা প্রাইস হলো 4-এ, এরপর আমরা কমা দিব, কমা দিয়ে আমরা এক্স্যাক্টলি ম্যাচ হলে আমাকে দেখাবে, এই প্যান থ্রি যদি এখানে মিলে যায় তখনই আমাদের দেখাবে। তাহলে আমরা কী করে এন্টার দিলাম, তাহলে আমরা এখানে অ্যামাউন্টটা পাই যাচ্ছি। আমরা যদি দেখি প্যান থ্রির অ্যামাউন্ট 1100 টাকা, এখানেও 1100 টাকায় দেখাচ্ছে। এরপর আমরা কী করবো, কালার বের করতে চাইলে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ভিলুকাপ ফাংশন ব্যবহার করবো, এক্স্যাক্টলি সেমভাবে আমি প্যান থ্রিকে ধরলাম, কমা দিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ধরে ফিক্স করে দিলাম। এরপর কমা দিয়ে আমি এবার কালার বের করতে চাচ্ছি, তাহলে কালার কত নম্বর, কালার 3 নম্বর, একটু লক্ষ্য করলে পাবেন। এরপর আমি এখানে এই জন্য আমি 3 দিয়ে দিলাম, 3 দেওয়ার পর কমা দিব, কমা দেওয়ার পর আমি এখানেও এক্স্যাক্টলি ম্যাচ দিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা মেরুন কালার দেখাচ্ছে, আমরা যদি দেখি এখানে এটা মেরুন কালার, তাহলে আমরা অ্যামাউন্টও বের করতে পারতেছি মেরুন কালার, বা এটার কালারও বের করতে পারতেছি। আরও যদি আপনি স্পেসিফিক কিছু বের করতে চান সেটাও বের করতে পারবেন। এবার আমি যদি কালার বের না করে প্রোডাক্ট কোড বের করতাম তাহলে আমাদের এখানে 3-এর জায়গায় কী দিতে হতো, 3-এর জায়গায় 2 দিতে হতো, তাহলে প্রোডাক্ট কোডটা বের হয়ে গেছে। একটু যদি লক্ষ্য করেন সেম প্রোডাক্ট কোডটা এখানে চলে আসছে, যেহেতু আমরা হেডিংয়ে কালার দিছি এই জন্য আমি এখানে 3 দিয়ে কালারটাই বের করে নিলাম। এরপর আমরা যাবো ওয়েস্ট শিটে। ওয়েস্ট শিটটা এখানে একটা পার্ট একটু জটিল, যদি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে খুব সহজেই বের করে ফেলতে পারবেন। ওয়েস্ট শিট আপনি যদি একটু রিয়েলিস্টিকভাবে একটু চিন্তা করেন যে আমি 10 জন শ্রমিকের কী করব, ওয়েস্ট শিট বা স্যালারি বের করব, সেজন্য দৈনিক দিন মজুরদের। তাহলে আমরা কী করলাম, এখান থেকে আমি এই যে অ্যামাউন্টগুলো আছে, যে এই যে নামগুলো আছে নামগুলো আমি দিয়ে দিলাম, যে ডিজিগনেশনগুলো আছে ডিজিগনেশন দিয়ে দিলাম। এরপর ওয়ার্কিং আওয়ার ধরে নিলাম 8 ঘন্টা, ন্যাচারালি বা জেনারেলি 8 ঘন্টা। এবার অনেক কেউ বাড়তি কাজও করছে, বাড়তি কাজ ছিল, কাজগুলো করছে, এখন তাদের ওভার টাইম বের করার জন্য আমরা কী করবো, ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এই ওয়ার্কিং আওয়ার্সকে ধরে -8 দিয়ে দিব। 8 কেন বাদ দিয়ে দিব, তারা যদি 10 ঘন্টা করে তার থেকে জেনারেল যে 8 ঘন্টা সেটা বাদ যাবে, বাদ গিয়ে 8 পরে যাবে, এই বাকি যেটা থাকবে ওইটাই তার থাকবে ওভার টাইম। তারপর এই জন্য আমরা এটা দিয়ে কী করলাম, এন্টার দিয়ে দিলাম। এখন তার কিছু নাই, এই জন্য 0 আসতেছে। এরপর আমরা কী করলাম, ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করে আমরা এটা খুব সহজে বের করে ফেলতে পারতেছি। যদি একটু লক্ষ্য করে দেখেন, যারা 8 ঘন্টাই করছে তারা ওভারটাইম করে না, তাদের 0 আসতেছে, আর যারা ওভারটাইম করছে তাদের ওভারটাইমটা এখানে শো করতেছে। এরপর আমি ধরে নিলাম এক একজনের বেসিক এক এক রকম, যেমন এখানে 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার, মিস্ত্রিদের ইলেকট্রিশিয়ানদের একরকম বেসিক, হেল্পারদের আরেক রকম বেসিক, এরকমই হয় ন্যাচারালি। এখন আমরা কী করব, এই বেসিকের উপর ডিপেন্ড করে আমরা ওভারটাইম মানিটা বের করব। ওভারটাইমকে আমরা বেসিক থেকে আমরা আগে 1 ঘন্টাটা বের করবো, ওই 1 ঘন্টার সাথে আমরা ওভারটাইম আওয়ার্সটা গুণ করে দিব। এই জন্য আমি কী করবো, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি বেসিককে ধরলাম, বেসিককে ভাগ করে দিলাম 8 দিয়ে। এরপর আমরা ইন্টু দিয়ে ওভারটাইম আওয়ার্সকে ইন্টু করে দিলাম। এবার আমরা ইন্টু দিয়ে 2 দিতে পারি, 1.5 দিতে পারি, যদি 1 হয় আর কিছু দিতে হবে না, কারণ ওভারটাইম হার তুলনামূলক বেশি থাকে। সরকারি নীতিমালা অনুযায়ী ওভারটাইম হার অনেক সময় দ্বিগুণ হয়, অনেক সময় 1.5 গুণ হয়, এই নীতিমালাটা দেখে নেবেন। এই যে আমি জাস্ট আবার দ্বিগুণ হিসেবে 2 দিয়ে আমরা এন্টার দিয়ে দিলাম। এখন যারা ওভারটাইম করে নাই, এখানে ওভারটাইম 0, তাদের তো অ্যামাউন্ট আসবে না, আসে নাই। এরপর আমরা ডাবল ক্লিক করে দিলাম। দেখেন যাদের ওভারটাইম যারা করছে তারা কিন্তু
ওভারটাইম চলে আসতেছে। এরপর আমরা টোটাল ওয়েজ বের করব খুব সহজে। এরকম ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা তো জানি যে আমাদের বেসিক দিবে, তারপরে যোগ ওভারটাইম মানিটা দিবে, এটার সাথে এটা যোগ করে আমরা এখানে কী করলাম, ডাবল ক্লিক করে দিলাম। তাহলে খুব সহজে আমরা আমাদের টোটাল ওয়েজটা বের করে ফেলতে পারতেছি। তবে আপনাদের যদি ওভারটাইম মানিটা একটু জটিল মনে হয়, একটু টেনে আর একটু ভালোভাবে দেখেন, যদি একটু রিয়েলিস্টিকভাবে বোঝার চেষ্টা করেন তাহলে খুব সহজে বুঝে ফেলতে পারবেন। এরপরে দেখব স্যালারি শিট। স্যালারি শিট আসার পর এখানে দেখেন আমরা মাত্র 10 জনের, শুধুমাত্র 10 জন স্টাফের নাম এবং যে ডেজিগনেশনগুলো আছে সেগুলো এবং যে বেসিক আছে সেই বেসিকটা নিয়ে নিছি। এখন আমাদের এই বেসিকের উপর ডিপেন্ড করে আমাদের স্যালারি শিটটা বের করতে হবে। এখন এখানে আমি কিছু জিনিস দিয়ে দিছি, যেখানে যেমন হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্টেশন, এই বিষয়গুলো আমি এখানে অ্যাড করে দিছি। যে প্রতিষ্ঠানগুলো এগুলো দিবে না সেই প্রতিষ্ঠানে আপনি অ্যাড করবেন না। বা আপনি যদি এটা জানেন বা অন্যান্য যে স্যালারি শিটগুলো করা হয় ন্যাচারালি যে প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানে গিয়ে আপনি যখন স্যালারি শিট করবেন খুব সহজেই করে ফেলতে পারবেন। এর জন্য আমরা এখানে হাউস রেন্ট হিসেবে 10% দিয়ে দিছি জাস্ট ডেমো হিসেবে, এবং এটা স্যালারি বেসিক অনুযায়ী আসবে। এখন এই 10% বের করার জন্য আমরা কি করব, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে এই বেসিককে ধরবো, বেসিক ইন্টু 10% আমরা এখানে দিয়ে এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পর আমরা এটাকে ডাবল ক্লিক করে দিলে আমি জাস্ট এখান থেকে এটাকে মিনিমাইজ করে নিচ্ছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এরপর আমি এটাকে কী করলাম, ড্র্যাগ করে শেষ পর্যন্ত দিয়ে দিলাম, তাহলে সবারটা চলে আসতেছে। এরপর আমরা যদি মেডিকেল অ্যালাউন্সটা দেখি, মেডিকেল অ্যালাউন্স বের করার জন্য এক্স্যাক্টলি সেম ওয়ে, ইকুয়াল বেসিক ইন্টু 3% এন্টার দিয়ে দিব, কারণ এখানে আমরা পাশে 3% যে বের করতে চাচ্ছি এটা আমরা দিয়ে দিছি বোঝার জন্য। এরপর আমরা কি করব, এখান থেকে জাস্ট ড্র্যাগ করে দিব। এরপর এখানেও ট্রান্সপোর্টেশন হিসেবে আমরা 3% দিয়ে দিছি, এই জন্য আমরা ইকুয়াল দিয়ে 3% এখানে আমরা অ্যাড করে দিব। এরপর আমরা এটাকে কী করব, ডাবল ক্লিক করে দিব। এরপর আমরা প্রভিডেন্ট ফান্ড 5% দিয়ে দিছি। প্রভিডেন্ট ফান্ড এটা আমরা কী করব, এখান থেকে দিয়ে ইন্টু 5% আমরা এখানে বের করে নিচ্ছি। এরপর আমরা এখানে ডাবল ক্লিক করে দিলাম। এখন ইনকাম ট্যাক্সটা বের করব। ইনকাম ট্যাক্স বের করার জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে সূত্রটা একটু লম্বা হলে আপনি যদি বুঝেন তাহলে খুব সহজ হবে। এই ইনকাম ট্যাক্স হলো আপনার স্যালারির উপরে বেস করে, আপনার মেবি হয়তো 30,000 আমি একবার হয়তো দেখছিলাম, আপনারা যদি দেখে নেবেন যখন স্যালারি শিট করবেন যে কত হাজারে কত পার্সেন্ট স্যালারি ট্যাক্স দিতে হয়, সেই অনুযায়ী আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। আমি এখানে সিম্পলি বোঝার জন্য খুব সহজ একটা ক্যালকুলেশন এখানে করতেছি, যেটা যদি 1 লাখ টাকা হয় তাকে 10% স্যালারি এই কমিশন দিতে হবে, যদি 90,000 হয় তাকে 9%, 80,000 8%, 70,000 7%, এভাবে করে আমি জাস্ট উপর থেকে নিচের দিকে 20,000 পর্যন্ত নামবো, যাতে আমাদের এই সূত্রটা বুঝতে সহজ হয়। আর আপনি যদি এই সূত্রটা বুঝেন তাহলে খুব সহজে কি করতে পারবেন, এই যেই এগুলো আছে অন্যান্য যখন আপনি ট্যাক্স বের করবেন এখান থেকে আপনি জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিলে আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন। আর এটা আমরা ডিপেন্ড করবে কিসের উপরে, আমরা এখানে যে D5 মিনস এই বেসিক, প্রথম জনের বেসিককে আমরা প্রথম জনটা বের করবো, এই কারণে প্রথম জনের বেসিককে দিয়ে আর বেসিকের উপর ডিপেন্ড করে বের করতে হবে। এই কারণে আমরা এই বেসিকটা দেখে নিলাম, এটা D5 নাম্বার সেলে আছে, এটা জাস্ট দেখে আমরা জাস্ট এখানে চলে যাচ্ছি, গিয়ে আমি কী করুন, ইকুয়াল দিয়ে আমাদের ইফ ফাংশনটা ব্যবহার করতে হবে। ইফ ফাংশন দিয়ে আমি কী করলাম, D5টা লিখে দিলাম। D5 লিখে দিলাম, দ্যাট মিনস আমার এটা কাকে যাই ধরবে, D5 লেখার কারণে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি। এবার আমরা D5কে ধরলাম, D5কে ধরে এবার আমরা বলে দিলাম গ্রেটার দেন ইকুয়াল। এটা মিনস কি বোঝাচ্ছে, D5 যদি বেশি হয় বা সমান হয় কতর, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ এর যদি বেশি বা সমান হয় তাহলে তাকে কমা দিয়ে আমরা কোটেশন দিয়ে তাকে আমরা দেবো 10%। 10%টা কিসের, তাও D5 এর 10%, D5 ইন্টু 10%। এরপর আমরা ব্রেকেট দিয়ে দিব, আমাদের অবশ্যই কোটেশন না, আমরা এখানে ব্রেকেট দিব। ব্রেকেট দেওয়ার পর আমরা ব্রেকেটটা একবার এখানে ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে কমা দিব। একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কিন্তু ইফের যে ব্রেকারটা শুরু করছি, স্টার্টিং যে ব্রেকারটা দিছি সেটা কিন্তু শেষ করি নাই, আমরা যে পার্সেন্টেজের ব্রেকারটা দিছি ওইটাকে আমরা শেষ করছি। এরপর আমরা কি করব, এরপরে আমি আবারও ইফ দিব, ইফ নেওয়ার পর D5 দিব, D5 দিয়ে গ্রেটার দেন ইকুয়াল, এবার দিব 90,000, একক, দশক, শতক, হাজার, অযুত, 90,000 দিয়ে আমরা কমা দিলাম। কমা দিয়ে আমরা ব্রেকেট দিয়ে আবার D5 এর 9% দিয়ে দিলাম। এরপর আমরা আবার কমা দিয়ে আবার ইফ দিব, ইফ দিয়ে
আমরা ঠিক একই কাজ বারবার করব। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমরা D5 বারবার লিখতেছি, ইফটা বারবার লিখতেছি, গ্রেটার দেন ইকুয়াল বারবার দিতেছি, এরপরে আমরা ব্রেকেট দিতেছি, পার্সেন্টেজ দিতেছি। এই কাজগুলা যেহেতু সবগুলোতে একইভাবে করতে হবে, সেই জন্য আমি কি করবো, এটাকে কমা থেকে শুরু করে ইফ পর্যন্ত এটাকে আমরা কপি করে ফেলবো। কপি করে শুধুমাত্র 90,000-এর জায়গায় 80,000 করে দিব, 9%-এর জায়গায় 8% করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। সেজন্য আমি কী করবো, আমি এখানে অ্যাপ্লাই করবো না, আমি যে সূত্রের বার আছে সেই ফর্মুলা বার, সেই ফর্মুলা বারে গিয়ে আমরা এটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম। প্রথম একটা 80,000-এর জন্য একটা নিলাম, এরপরে 70, 60, 50, 40, 30, 20 পর্যন্ত নিলাম। আর একটা নিলাম 20 পর্যন্ত। এটা কেন নিলাম, এটা আমরা সবার শেষে দিয়ে দেখব। এবার আমি কী করলাম, এখানে 90,000-এ 9% দিলাম, এখানে আবার আমি 80,000-এ 8% দিয়ে দিচ্ছি, 70,000-এ 7%, তারপরে এখানে 60,000-এ 6%, 50,000-এ 5%, 40,000-এ 4%, 30,000-এ 3%, 20,000-এ 2%। এবার আমরা এখানে আবার 20,000 দিব, কিন্তু 0%। এবার এখানে আমাদের একটা কাজ করতে হবে, এটা একটু ভালো করে লক্ষ্য করেন। আমি 20,000-এ 2% একটা দিলাম, আবার দিলাম 20,000-এ 0%। এবার আমাদের এখানে কি করতে হবে, একটু চেঞ্জ করে দিতে হবে। এই গ্রেটার দেন ইকুয়ালটা চেঞ্জ করে আমাদের লেস দেন দিতে হবে। এটা আমরা কেন দিলাম, একটু যদি মিলান তাহলে খুব সহজে মিলাইতে পারবেন। আমরা সাধারণত জানি একটা সংখ্যাকে 3টা লজিক দেওয়া যায়। একটা হইল বড় করা যায়, বড়, সমান অথবা ছোট, 3টা লজিক। এখন আমরা কি করলাম, আমরা যদি 20,000-কে প্রথমে কোন লজিকটা দিলাম, বড় অথবা সমান, এই 2টা লজিক আমি প্রথমে 20,000 এখানে দিয়ে দিছি। এরপর আমি কি করলাম, যদি বড় হয় বা সমান হয় তাহলে 2% কমিশন দিবে। এরপর আমি কি করলাম, লেস দেন দিয়ে দিলাম। দ্যাট মিনস এটা কিন্তু 20,000 না, এটা 19,999। এর মানে 20,000-কে আমি বলে দিলাম যে যদি 20,000 কম হয় তাহলে তার কোনো কমিশন দিতে হবে না, তাকে 0% কমিশন আসবে। এরপর আমরা লাস্টে যে কমাটা এটা তুলে দিব। এটা তুলে দিয়ে এবার সবার শেষ কী করব, সবার শেষে যতগুলো ইফ আছে আমরা ব্যবহার করছি আমাদের ততগুলো ব্রেকেট ক্লোজ করতে হবে। একটু জিনিস লক্ষ্য করেন যে ইফের পর যে স্টার্টিং ব্রেকেট দিচ্ছি, এই ব্রেকেটের কিন্তু আমি শেষ করি নাই। এই ব্রেকেটের শেষটা আমরা এখন করব। ইফের যে প্রথমে যে ব্রেকেটটা দিছি, ইফের পরে এখানে একটা ইফ, এরপর এখানে একটা ইফ 2টা, এখানে একটা ইফ 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা ইফ আমি ব্যবহার করছি, কিন্তু 10টা ইফের প্রতিবারই শুরুর ব্রেকেটটা দিছি, শেষের ব্রেকেটটা দিই নাই। এর জন্য আমাকে শেষে যে 10টা ইফ ব্যবহার করছি সেই 10টা ব্রেকেট দিয়ে দিতে হবে। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, এই 10টা ব্রেকেটের সাথে আমাদের 11টা হয়ে যাবে, কারণ আমাদের অলরেডি পার্সেন্টেজের একটা ব্রেকেট আগে থেকেই আছে। এটা ছাড়া আমরা 10টা দিব। কী করবো আমরা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা দিলাম। এবং শেষেটা অবশ্যই কালো রঙের থাকবে, এটা একটু মাথায় রাখবেন। এরপর আমরা এন্টার দিয়ে দিব। যদি সব ঠিকঠাক থাকে, এই সূত্র যদি সব ঠিকঠাক থাকে তাইলেই আপনার এই রেজাল্টটা দিবে। যদি একটা কমা, একটা কোটেশন, একটা দাড়ি বা একটা ব্রেকেট মিসিং হয়, সেক্ষেত্রে আপনাকে রেজাল্ট দিবে না। এক্সেল হলো কেস সেন্সিটিভ। এই কারণে আপনি কি করবেন, এটা একটু ভালো করে লক্ষ্য করবেন, লক্ষ্য করে তারপরে কাজটা করবেন। এরপর আমরা এখানে ড্র্যাগ করে দিলে বাকিদেরগুলো বের হয়ে যাবে। এখন আমরা টোটাল স্যালারিটা কীভাবে বের করব? টোটাল স্যালারিটা একেবারে সহজ। কোম্পানি আমাকে যা দিবে তা আমরা আমার স্যালারির সাথে যোগ করব। কোম্পানি আমার থেকে যা নিয়ে নিবে তা আমরা বিয়োগ করব। এখন কোম্পানি কি দিবে আর কি নিবে এটা যদি আমরা একটু দেখি, আমরা এখানে দেখি বেসিক আমাদের দিবে, বেসিকের সাথে আমরা হাউস রেন্ট আমাদেরকে দিবে, এটা যোগ করব। মেডিকেল অ্যালাউন্স আমাদেরকে দিবে, এটা যোগ করব। ট্রান্সপোর্টেশন আমাদেরকে দিবে, আমরা এটা যোগ করব। এরপর প্রভিডেন্ট ফান্ড, এটা আমাদের থেকে কাটিয়ে নিবে। কাটিয়ে নিয়ে ওরা এককালীন দেওয়ার জন্য প্রভিডেন্ট যে ফান্ডটা আছে সেই ফান্ডটা আমাদের থেকে কাটিয়ে নিয়ে এককালীনভাবে দিবে, এই কারণে আমাদের থেকে কাটিয়ে নেবে, ইনস্ট্যান্টও কাটিয়ে নেবে। এই কারণে আমরা এটাকে মাইনাস করব। ইনকাম ট্যাক্স আমাদের থেকে কাটিয়ে নিয়ে সরকারকে দিবে, এটাকে আমরা মাইনাস করব। এবার প্লাস মাইনাস করে আমাদের টোটাল অ্যামাউন্টটা বের করবো। এর জন্য আমরা কী করবো, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমি জাস্ট প্রথমে বেসিককে ধরলাম, বেসিককে ধরে কী করলাম, মাইনাস দিয়ে দিব। বেসিককে ধরে আমরা প্রথমে প্লাস দিয়ে দিব, প্লাস হাউস রেন্ট। আমি জাস্ট একটু জুম আউট করে নিই। আচ্ছা, জুম আউটটা এখন করা যাবে না। আমরা হাউস রেন্টকে ধরলাম, প্লাস দিয়ে দিলাম।
প্লাস দিয়ে এবার আমরা আবার প্লাস করে দিব মেডিকেল অ্যালাউন্স, এরপর ট্রান্সপোর্টেশনটাও প্লাস করে দিব। এরপর প্রভিডেন্ট ফান্ড আমরা মাইনাস করে দিব, মাইনাস প্রভিডেন্ট ফান্ড আবার মাইনাস ট্যাক্স, ইনকাম ট্যাক্স দিয়ে আমরা এন্টার দিয়ে দিব। তাইলে আমাদের যে টোটাল অ্যামাউন্ট যা দিবে তা যোগ হবে, যা নিবে তা বাদ দিয়ে আমাদের টোটাল অ্যামাউন্টটা বের হয়ে যাবে। বের হওয়ার পর আমরা কি এটাকে ড্রাফট করে বের করে ফেলতে পারবো সবারটা। এরপর কোম্পানি যদি চায় যে আমি সবাইকে মিলে কত টাকা স্যালারি দিলাম সেটা যদি বের করতে চাই, সেজন্য আমি কি সবাইকে ধরে আমরা এখানে অটো সামটা ব্যবহার করতে পারি। এখানে যাই, এখান থেকে আমরা এখান থেকে হোমে যাই, হোমে যাওয়ার পর আমরা এখান থেকে অটো সামটা দিয়ে দিব। তাইলে আমাদের এখানে যে যোগফলটা আছে সেটা চলে আসবে। আমরা হোমে যাই, এটাকে মিডলে দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর এখানে যেটা সিগনেচারের ঘর, এখানে সিগনেচার দিবে, তারপরে স্যালারিটা নিয়ে নিবে। এরপর হচ্ছে আমাদের রেজাল্ট শিট। রেজাল্ট শিটটা দেখবো আমরা। রেজাল্ট শিটটাও আমরা যেহেতু স্যালারি শিট যদি আমরা যে ইনকাম ট্যাক্সের যে এটা আছে, সূত্রটা আছে, এটা যদি আমরা বুঝে যাই অলরেডি, তাহলে স্যালারি শিটটা আমাদের বের করা খুব সহজ হবে। তবে একটু পার্থক্য আছে, আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে খুব সহজে বের করে ফেলতে পারবো। এর জন্য আমরা কী করবো, এখানে দেখেন এখানে আমরা কী কী ইনক্লুড করছি। এখানে আমরা নাম ইনক্লুড করছি, প্রতিটা সাবজেক্টের মার্কসগুলো ইনক্লুড করছি। এবার আমরা এখন কী করব, প্রতিটা সাবজেক্টের টোটাল মার্কসটা বের করে ফেলবো। এর জন্য আমরা কী করবো, সাম দিয়েও দিতে পারি, বা আমরা সবগুলোকে ধরে হোমে গিয়ে অটো সামটাও দিয়ে দিতে পারি। তাহলে এরপর আমরা ডাবল ক্লিক করে দিলে সবারটা বের হয়ে যাবে। এবার যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই, সেজন্য কী করবো, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে AVERAGE অ্যাভারেজ দিয়ে আমরা ব্রেকেট দিয়ে দিব। ব্রেকেট দেওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত সবাইটা ধরবো, টোটাল ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত সব মার্কসের এইগুলো ধরবো, মার্কসগুলো ধরবো, ধরে আমরা এন্টার দিয়ে দিব। তাহলে আমরা অ্যাভারেজটা বের হয়ে যাবে। অ্যাভারেজ আপনাদের কাছে হয়তো দশমিক সহ বের হইতে পারে। আপনারা কী করবেন, যদি দশমিক বের হয়, এরকম যদি বের হয়, এবারে যদি এরকম বের হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে যাই আপনি যে অ্যাভারেজের দশমিকগুলা কাটে দিতে পারবেন। কোত্থেকে, এই হোম থেকে এই যে নাম্বারে যে ইগুলো দশমিকগুলো আছে আমরা বেসিকে দেখছিলাম, আমরা এখান থেকে কাটিয়ে দিতে পারবো। এরপরে আমরা কি করব, এই অ্যাভারেজকে ডাবল ক্লিক করলে আমাদের সবারটা বের হয়ে যাবে অ্যাভারেজ। এখন আমাদের কি করতে হবে, এই গ্রেড বের করতে হবে অ্যাভারেজ অনুযায়ী, আর সাবজেক্ট অনুযায়ী আমাদের বের করতে হবে পাস ফেল। পাস ফেল ডিপেন্ড করবে সাবজেক্ট অনুযায়ী। যখন পাস করবে তখন গ্রেডের মধ্যে চলে আসবে, অ্যাভারেজের মধ্যে চলে আসবে। অ্যাভারেজ অনুযায়ী তাকে কি করবে, গ্রেড দিবে। এখন আমরা তো জানি যে সরকারের যে নীতিমালা বা শিক্ষা বোর্ড 80 মার্কস বা এর বেশি পাইলে A+ দেয়, 70 বা এর বেশি পাইলে A দেয়। এই ধরনের একটা মার্কস আমরা অলরেডি জানি, সেই অনুযায়ী আমরা বের করব। এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের এখানে ইকুয়াল দিয়ে ইফ ফাংশনটা ব্যবহার করতে হবে। এরপর ইফের মধ্যে আবার অরটা ব্যবহার করতে হবে, ইফ অর। আমরা এটা এখানে ব্যবহার করবো না, আমরা এখানে চলে আসবো। এখানে ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে চলে আসতে পারবো। আসার পর আমরা কি করব, প্রথমে বলে দিলাম বাংলা, যেহেতু আমাদের বাংলা দিয়ে শুরু হয়েছে, বাংলা যদি কম হয় 33-এর, দেখেন আমি লেস দেন দিছি, 33টা কিন্তু বড়, তাহলে বাংলাটা ছোট, তাহলে 33-এর কম যদি হয় বাংলা। এরপর আমরা কমা দিয়ে প্রতিটা সাবজেক্টকে বলে দেব যদি 33-এর কম হয়। এরপর আমরা কমা দিয়ে একটা পোর্শন শেষে আরেকটা পোর্শনে কমা বসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা রিলিজিয়ানে গেলাম, বলে দিলাম যদি এটা কম হয়। এরপর আমরা এগ্রিকালচারে গিয়ে আমরা বলে দিলাম যে 33-এর কম হয়। এরপর আমরা ইকোনমিক্সে গিয়ে আমরা বলে দিলাম 33-এর কম হলে, এবার আমরা অবশ্যই আমরা তো কমা দেওয়া হয়নি, ওই কারণে আমাদের নিচ্ছে না, একটু ভুল হলে এখানে নেয় না। এরপর আমরা গিয়ে আমরা 33 দিয়ে, এরপর আমরা কমা দিয়ে জেনারেল সায়েন্স দিয়ে দিলাম, কমা দিয়ে এরপর আমাদের আর কমা দিতে হবে না। এরপর আমরা ব্রেকেট দিয়ে দিব, ব্রেকেট দিয়ে অরটাকে শেষ করবো, অরটাকে শেষ করে আবার আমরা কমা দিব, কমা দিয়ে এবার কোটেশন দিয়ে বলে দিব ফেল। এবার এটা যদি একটু লক্ষ্য করেন, আমি প্রতিটা সাবজেক্টকে বলে দিলাম যে কেউ যদি কোনো সাবজেক্টে 33-এর কম পায় তাহলে সে ফেল করবে। এবার একটা জিনিস যদি লক্ষ্য করেন যে আমি সবগুলো সাবজেক্টকে কেন বলে দিলাম, কারণ আমি যদি অ্যাভারেজকে ধরে বলে দিতাম 33 তাহলে তো হবে না, কারণ অ্যাভারেজের অনেকের ভালো হতে পারে, অ্যাভারেজ 33-এর বেশি হতে পারে, যে অ্যাভারেজের উপরে তো ডিপেন্ড করে ফেলটা বের করা যাবে না। কোনো একটা সাবজেক্টে সে কম পাইতেই পারে, কিন্তু অন্যান্য সাবজেক্টে বেশি পাওয়ার কারণে তার অ্যাভারেজ বেশি হতে পারে। ওই কারণে অ্যাভারেজ দ্বারা কি করা যাবে না, ফেলটা বের করা যাবে না। ওই জন্য আমরা প্রতিটা সাবজেক্টকে বলে দিব যে কোনো সাবজেক্টে যদি 33-এর কম হয় তাকে ফেল দিতে। এরপর আমরা কমা দিয়ে এবার আমরা ইফ দিব, ইফ দিয়ে এবার আমরা চলে যাব অ্যাভারেজকে।
অ্যাভারেজে যাওয়ার পর আমরা বলবো গ্রেটার দেন ইকুয়াল যদি 80 হয়, কমা দিয়ে কোটেশন দিয়ে এ প্লাস দিবে, এরপর আবার কমা দিবে। এবার এটা জিনিস একটু লক্ষ্য করেন, আমরা কি বললাম, অ্যাভারেজ যদি 80 হয় বা 80-র বেশি হয় গ্রেটার দেন ইকুয়াল, তাইলে তাকে এ প্লাস দেওয়া হবে। এটা আমরা কি করব, সবগুলোকে ধরবো, এই জন্য আমরা সবগুলোকে ধরে কমা দেব। কমা দিয়ে আমরা কি করব, কপি করে ফেলবো কোনটা, এতটুকু। যেহেতু আমি প্রতিবার একই কাজ করব, আমি প্রতিবার ইফ দিব, প্রতিবার আমি M13, দ্যাট মিনস অ্যাভারেজকে ধরবো, প্রতিবার গ্রেটার দেন ইকুয়াল দিব। শুধু আমাদের পার্থক্য হবে 80-র জায়গায় 70, এ প্লাসের জায়গায় এ, 80-র জায়গায় 60, এর জায়গায় এ মাইনাস, জাস্ট এতটুকু পার্থক্য বা এতটুকু চেঞ্জ করে দিলে আমাদের হয়ে যাবে। এই জন্য আমি এটাকে কপি করলাম, এরপর আমি এ প্লাস, এরপর আমি এর জন্য একটা কপি করলাম, এ মাইনাসের জন্য একটা কপি করলাম, বি সি ডি জন্য একটা কপি করলাম। এরপর আমি কি করলাম, এখানে এ প্লাস এখানে আছে, এবার আমরা যদি এখানে 70 দিয়ে দিই, 70-এ আমাদের পাবে এ, আমাদের যদি 60 দিই, 60-এ পাবো আমাদের এ মাইনাস, 60-এ আমাদের এ মাইনাস। আমরা যদি 50 দিই তাহলে আমাদের 50-এ পাবে বি, আমরা যদি 40 দিই 40-এ পাবে সি। এরপর আমি যদি এখানে 33 দিই, একটু লক্ষ্য করেন এখানে 33 আর এখানে 33-এর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এখানে 33 মানে 33-এর কম পাইলে, আর এখানে 33টা হলো 33-এর বেশি হইলে বা সমান হইলে ডি। এরপর আমরা লাস্টের কমাটা তুলে দিব, যতগুলো ইফ আমরা ব্যবহার করছি ততগুলো ব্রেকেট আমাদের দিতে হবে, এবং শেষের ব্রেকেটটা কালো রঙের হবে। যদি আমরা এখানে যাই দিই কয়টা ইফ আমরা ব্যবহার করছি, এখানে একটা ইফ, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা ইফ আমরা ব্যবহার করছি। তাই আমাদের কী হতে হবে, 1 2 3 4 5 6 7, এবং শেষেরটা কালো থাকবে। যদি এখানে আমাদের সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের গ্রেডটা দিয়ে দিবে, আর যদি আমাদের ঠিকঠাক না থাকে তাহলে আমাদের গ্রেডটা দিবে না। আমাদের যদি একটা কমা, একটা কোটেশন, একটা ব্রেকেট মিসিং হয় তাহলে আমাদের দিবে না। তাহলে আমরা কী করবো, এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর সব ঠিকঠাকভাবে আসতেছে, দ্যাট মিনস আমাদের কোথাও ভুল হয় না। আপনারা অবশ্যই সূত্রগুলো লেখার পর ভালো করে জাস্টিফাই করে দেখবেন। এরপর ডাবল ক্লিক করে দিলে সবারটা চলে আসতেছে। এবার একটু লক্ষ্য করেন, তার অ্যাভারেজ 38 হওয়ার সত্ত্বেও সে ফেল করছে, কারণ ফেল করার নিশ্চয়ই সে কোনো না কোনো একটাতে খারাপ করছে। দেখেন এখানে 32 পাইছে একটাতে, এই কারণে সে ফেল করছে। সে যদি 32টা না পাইতো তাহলে সে ফেল করতো না, তার একটা মার্কস চলে আসতো। এভাবে করে আপনি কি করতে পারবেন, রেজাল্ট শিট বের করে ফেলতে পারবেন। এরপর আমরা দেখব কাউন্ট ফাংশন। এটা খুবই সহজ। যদি এখানে আমাদের অনেকগুলা তথ্য আমরা এখানে নিচ্ছি আমাদের একটা জিনিস বোঝার জন্য এই কাউন্ট ফাংশনের মধ্যে, তাহলে কাউন্ট ফাংশন কি করবে, এখানে কতগুলা অর্ডার আছে এগুলো খুঁজে দিবে, তারপর এখানে কতগুলো অর্ডার আছে এটা খুঁজে দিবে, এখানে কতগুলো খালি ঘর আছে এগুলো খুঁজে দিবে। আবার তিনটা বৈশিষ্ট্য আছে, এখানে কাউন্ট এ, এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক। এই তিনটার কি বৈশিষ্ট্যগুলো হলো, এই কাউন্ট ফাংশন কি করবে, শুধুমাত্র সংখ্যা কাউন্ট করতে পারবে। আর কাউন্ট এ ফাংশন সংখ্যা এবং আলফামেরিক যা আছে, সংখ্যা এবং আলফাবেট যা আছে সব কিছুই সে কাউন্ট করতে পারবে। হ্যাশট্যাগ, ট্যাগ যা আছে সব কিছু ধরতে পারবে, কিন্তু এই কাউন্ট ফাংশন পারবে না। এবার কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন যতগুলো খালি ঘর আছে সেগুলোকে কাউন্ট করে দিতে পারবে যে কতগুলো খালি ঘর এখানে আছে। এর জন্য কী করবো, আমি যখন কাউন্ট ফাংশনটা ব্যবহার করবো, ইকুয়াল দিয়ে COUNT কাউন্ট লিখে আমি যখন ব্রেকেট দিব, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ধরতে হবে। এবার এটা দ্বারা আমরা একটা জিনিস দেখবো, দেখেন আমাদের যদি অনেক তথ্য হয়, আমাদের ন্যাচারালি এক্সেলের মধ্যে অনেক লম্বা তথ্য হয়, তখন আমরা কী করবো, তখন আমরা যদি এবার টানতে থাকি এলোমেলো হয়ে যেতে পারে, হাজার তথ্য হলে এলোমেলো হয়ে যেতে পারে। এই জন্য আমরা এটা এভাবে করব না। এই জন্য আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, যেটা দ্বারা আমরা খুব সহজে কি করতে পারবো, এগুলো সবগুলোকে সিলেক্ট করতে পারবো। এর জন্য আমরা কী করে, প্রথম সেলটাকে দেখে নিব যে প্রথম সেলটা কি নামে আছে। আমরা দেখতেছি এখানে B9। এরপর আমি কি করব, কিবোর্ড থেকে Ctrl+Shift ডাউন এরো প্রেস করলে একদম নিচে চলে আসবো। নিচে আসার পর দেখেন B373, তাইলে আমি প্রথম সেলটা দেখলাম B9 আর শেষের সেলটা দেখতেছি B373। আর যেহেতু আমি একই টাইমে বা একই দিনে হিসাব করতেছি, তাহলে এটা 373, এটা D373। এরপর আমরা কী করলাম, আবার যদি Ctrl+Shift আপ অ্যারো দিই তাহলে উপরে চলে আসতেছে। উপরে আসার পর আমরা যদি দেখি এটা B9, এটা DC9, এটা D9, তাহলে এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করবো ক্লোন দিয়ে। কীভাবে অ্যাপ্লাই করবো, আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। ইকুয়াল দিলাম COUNT কাউন্টে লিখে আমি কী করলাম, প্রথম জনকে ধরলাম, ধরে ক্লোন দিলাম। প্রথমটা আবার চলে আসতেছে, এটা আমরা কাটে দিয়ে B373 যদি আমি দিয়ে দিই,
তাহলে এবার একটু লক্ষ্য করেন, আমি যখন এটাকে ড্রাগ করতেছি নিচের দিকে, তাহলে দেখেন একেবারে টু জেড খুব সহজে সিলেক্ট করে ফেলতেছে, আমাদের আর ড্রাগ করে এত কষ্ট করে সিলেক্ট করতে হয় না। এরপর আমরা ব্রেকেট ক্লোজ করতে পারি, ক্লোজ না করে আমরা যদি এন্টার দিই তাহলে এটার যে ইয়ারটা ভ্যালুটা চলে আসতেছে। এরপর আমরা যদি কাউন্ট এটা বের করতে চাই, ইকুয়াল দিয়ে কাউন্ট এ দিই, এরপর আমরা এটা করছি এক্স্যাক্টলি সেম কাজটা করব, সি 373 দিয়ে আমরা এন্টার দিয়ে দিব, তাহলে এটারও সেম যে অপশনগুলো আছে, যে কোয়ান্টিটিগুলো আছে এগুলো এখানে দেখাবে। এরপর আমি যদি খালি ঘরগুলো দেখতে চাই সেক্ষেত্রে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে কাউন্ট ব্ল্যাঙ্ক যেটা আছে সেটা আমরা বের করে ফেলতে পারবো, ডি 373 দিয়ে আমরা এন্টার দিয়ে দিব, তাহলে এখানে 61টা খালি ঘর আছে। এবার আমরা একটু জাস্টিফাই করে দেখি যে আমি যেটা বলছি সেটা কি ঠিক আছে কিনা, যে এখানে যদি আমি সংখ্যার সাথে ABCD দিই সে কি কাউন্ট করতে পারতেছি না, এখন আছে 365, আমরা তাহলে এখানে এ দিয়ে দিলাম, আমার কথা অনুযায়ী কি করতে পারবে না, এটাকে কাউন্ট করতে পারবে না, দ্যাট মিনস এখানে 64টা হয়ে যাওয়ার কথা। আমি যখন ক্লিক করতেছি তাহলে দেখেন এটাকে সে বাদ দিয়ে 64টা করতেছে। আবার যখন আমি একটা ঘরকে খালি করে দিতেছি সেটাও সে গুনতে পারবে না, সে 63টা করে দিচ্ছে। আবার যখন আমি আগের মতো করতেছি সে কাউন্ট করতে পারতেছে। এবার এর কোনো বাধ্যকতা আছে কিনা, এবার আমি একে এ দিলাম, 1 2 3 দিলাম, কোনো চেঞ্জ নেই, কারণ সে সবগুলা গুনতে পারে, কিন্তু সে পারবে না খালি ঘর গুনতে। এর জন্য আমি যখন খালি ঘর দিচ্ছি তখন আর সে গুনতে পারতেছে না। খালি ঘর যদি আমি দিই তাহলে আর সে গুনতে পারবে না, আমি আগের মতো দিলে সে গুনতে পারবে। আবার এখানের মধ্যে খালি ঘর যদি আমার একটা বাড়ায় তাহলে এখানে কিন্তু খালি ঘরটা সে গুনতে পারতেছে। এরপর আমি যদি খালি ঘরটাকে ফিল আপ করে দিই সে আর গুনতে পারবে না, সে আর গুনতে পারতেছে না। তাইলে কি করবেন, এ ধরনের কখনো যদি আপনার যে প্রোডাক্ট কি আছে, যে প্রোডাক্ট কোড আছে, এই ধরনের যদি এন্ট্রি করা হয়, এগুলোকে যদি কাউন্ট করার প্রয়োজন হয় আপনি এই কাউন্ট ফাংশন দিয়ে খুব সহজে বের করে ফেলতে পারবেন। এরপর হলো শপিং মল ক্যালকুলেশন। এই শপিং মল ক্যালকুলেশনের মধ্যে আমি কিছু জিনিস ইনক্লুড করছি, আবার কিছু জিনিস ইনক্লুড করাও হয় না। যেমন এখানে অর্ডার নংয়ের আগে আমি যদি সিরিয়াল নংটা দিয়ে দিতাম তাহলে আরও বেটার হতো। যাই হোক, এটা বেসিক একটা জিনিস, এই কারণে দেওয়া হয় না, আপনারা দিয়ে নেবেন। তাহলে এবার দেখেন আমি শপিং মল ক্যালকুলেশনের মধ্যে কী কী দিচ্ছি, অর্ডার নং, অর্ডার ডেট, এরপর ডেলিভারি ডেট দেওয়া আছে, সিটি কোথায় গেছে, ডেলিভারি কোথায় হয়েছে, তারপরে কীভাবে হয়েছে ডেলিভারি, অর্ডার ভ্যালু, তারপরে অর্ডার কোয়ান্টিটি, সাব টোটাল, ডিসকাউন্ট, এই বিষয়গুলো আমরা এখানে দিয়ে দিছি। এখন এখানের মধ্যে আমরা ক্যালকুলেট কী করব, এখানে আমি সাব টোটালটা বের করবো। সাব টোটাল হলে আমরা তো জানি, আমরা যদি একটা সুপার শপে যাই, যেমন সুপার শপে বা একটা মুদি দোকানে গেলাম, মুদি দোকানে আমরা 4টা আইটেম নিব বা 5টা আইটেম নিব, তার মধ্যে আমরা তো সবগুলো 1 কেজি করে নিব, বিষয়টা এমনটা না, আমরা কিন্তু কম বেশি নিতে পারি। যেমন আমি আলু নিলাম 2 কেজি, তাইলে আলুর 1 কেজির দাম হলো ধরেন 50 টাকা আর 2 কেজির দাম 100 টাকা, তাইলে আলুর যেই 2 কেজির 100 টাকা, এটাই হলো আলুর জন্য সাব টোটাল। আবার একটা ইন টোটাল আপনি পাবেন, 4টা আইটেম মিলেই টোটাল কত আসতেছে এটার একটা ইন টোটাল আপনি পেয়ে যাবেন, সবগুলো যখন যোগ হয়ে একসাথে আসবে। তাহলে আমরা এই সাব টোটালটা বের করার জন্য এখানে আমি ধরে নিলাম অর্ডার হলো আমাদের 90 টাকা 48 পয়সা, আমার 16টা অর্ডার হয়েছে, সেজন্য আমরা এটা বের করতে চাইলে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমি এটা ইন্টু এটা যখন দিয়ে দিব তখন আমার এটা চলে আসতেছে। এরপর আমরা এটাকে কী করবো, এটাকে ধরে ডাবল ক্লিক করে দিলেই আমাদের সব সাব টোটালগুলো চলে আসতেছে। এখন আপনি যদি ডিসকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ডিসকাউন্টটা এখানে ডিসকাউন্ট অ্যামাউন্টটা বের করে ফেলতে পারেন, এটা ইন্টু এটা ধরে আপনি এন্টার দিলেই এটা বের হয়ে যাচ্ছে। এরপর আমরা ডাবল ক্লিক করে দিলেই সবগুলো বের হয়ে যাচ্ছে। এখন আমি ডেলিভারি একটা কস্ট আপনি হয়তো ইনক্লুড করে দিলেন, এটা আপনি যদি টোটাল রেভিনিউটা বের করতে চান তাহলে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে আপনি সাব টোটালকে ধরবেন, মাইনাস দিয়ে দিবেন ডিসকাউন্ট যেহেতু এটা বাদ চলে গেছে, মাইনাসের পর মাইনাস দিয়ে দিবেন ডেলিভারি কস্ট, যেহেতু এটাও আপনার রেভিনিউ থেকে কাটা যাবে, এগুলো বাদ দিয়ে তারপর আপনি এন্টার দিয়ে টোটাল রেভিনিউটা বের করতে পারবেন। এরপর ডাবল ক্লিক করে দিলে রেভিনিউটা খুব সহজে চলে আসবে। একেবারে সিম্পল জিনিস, না বোঝার মতো তেমন কিছু নাই, না বুঝলে আর একটু টেনে টেনে দেখবেন। এরপরে যে ফরম্যাট প্রিন্টার, ফরম্যাট প্রিন্টারও একেবারে সহজ। ফরম্যাট প্রিন্টার জাস্ট একটা টুল, আমি জাস্ট টুলটাকে এগুলোকে আনহাইড করে নিই, তাহলে আমাদের টুলগুলো সব দেখা যাবে। দেখেন আমি এখানে একটা ফরম্যাট রেডি করছি এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে আমাদের মূল ফরম্যাট, এটা আমি জাস্ট এটা আপনার সৌন্দর্যের জন্য দিছি, এটা আমরা অ্যাপ্লাই করবো না, আমরা শুধু এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখন ধরেন আমি সেলস সামারি কী করলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 3 মাসের আমি একটা সেলস সামারি তৈরি করছি। এখন আমার এপ্রিল মে জুনের একটা সেলস সামারি তৈরি করতে হচ্ছে, তাহলে আমি সেলস সামারিটা আমি তৈরি করছি। তাহলে এখন আমি চাচ্ছি সেলস সামারি সেহেতু সবগুলো আমি একই ডিজাইন রাখতে চাচ্ছি, ভিন্ন ভিন্ন ডিজাইন আমি দিতে চাচ্ছি না, যেহেতু এটা একটা ক্যাটাগরি, সেক্ষেত্রে আমি একই দিতে চাচ্ছি। সেজন্য আমি কী করবো, সেম উপরে যে ডিজাইনটা আমি অ্যাপ্লাই করছি সেটাও আমি কী করতে পারবো, এখান থেকে আমি এক ক্লিকে এই যে যা যা ডিজাইন, এই ডিজাইন আমি এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো। এর জন্য আমরা কী করবো, এই সম্পূর্ণ ডিজাইনকে ধরবো, ধরে এই ফরম্যাট প্রিন্টার নামে একটা টুলস আছে, সেই টুলে আমি ক্লিক করবো, ক্লিক করার পর আমি জাস্ট এখানে যা যা আছে সবগুলোর উপরে একটা
ড্রাগ করব, ড্রাগ করলে দেখেন এক্স্যাক্টলি সেম এটা যে ডিজাইন, এই ডিজাইনটা চলে আসতেছে, কিন্তু এখানে কোনো তথ্যের পরিবর্তন আসবে না, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের তথ্য তার এপ্রিল মে জুনের তথ্যের সাথে মিলবে না। এখানে শুধুমাত্র এখান থেকে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা নিয়ে নেবে, ওই কারণে। আর এটা যদি অন্য কোনো পেজে হয় সেটা আপনি নিয়ে নিতে পারেন খুব সহজে। তবে মাথায় রাখবেন সিমিলার ক্যাটাগরির হতে হবে। আপনি যদি স্যালারি শিট নেন তাহলে স্যালারি শিট থেকে ডিজাইন নিয়ে আসতে পারবেন, আপনি যদি রেজাল্ট শিট নেন তাহলে রেজাল্ট শিট থেকে স্যালারি নিয়ে আসতে পারবেন, আপনার ডিজাইনটা নিয়ে আসতে পারবেন। আমি যেহেতু সেলস সামারি থেকে আসছি তাহলে সেলস সামারি সেকেন্ড কোয়ার্টারে আমি সেলস সামারি থেকে নিয়ে আসতে পারতেছি। যদি এমন হয় যে স্যালারি শিট থেকে আপনি সেলস সামারিতে আনতে চাচ্ছেন, সেক্ষেত্রে মিলবে না, কারণ এখানে তো হয়তো বা 10টা কলাম আর এখানে আছে 5টা কলাম, সেক্ষেত্রে ভিন্নতা চলে আসবে, আপনাকে ইজিলি দিবে না। এরপর আছে চার্ট। আমি চাচ্ছি যে সেলস সামারি আমি কিছু 4টা কোয়ার্টার আমি ইনক্লুড করছি, এটাকে আমি একটা সমীকরণ আকারে দেখাতে চাচ্ছি বা চার্ট আকারে দেখাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কী করবো, একটু জুম আউট করে নিই। জুম আউট করে আমি জাস্ট এই টোটাল ইগুলোকে ধরবো, অ্যামাউন্টগুলোকে বা তথ্যগুলোকে ধরে ইনসার্টে চলে যাবো। ইনসার্টে গিয়ে আমি চার্টের অপশন থেকে আমি যদি কলাম চার্টটা ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে আমি কলাম চার্টটা খুব সহজে নিয়ে আসতে পারতেছি। এরপর আমি যদি চাই অন্য কোনো চার্ট ব্যবহার করবো, সেক্ষেত্রে আমি এটা গিয়ে আমি এখান থেকে লাইন চার্ট অ্যাপ্লাই করতে পারতেছি। এরপর আমি যদি চাই যে আরও একটা চার্ট আমি ব্যবহার করবো, সেক্ষেত্রে অন্য কোনো চার্ট ব্যবহার করবো, সেক্ষেত্রে আমি বারের একটা চার্ট নিয়ে আসতে পারতেছি। এখন এখানে আমরা যদি দেখি, আমি জাস্ট এটাকে এখানে রাখলাম, কারণ আমি যদি দেখি যে এখানে একটা পাই চার্ট নামে একটা আছে, পাই চার্টটা আমি যদি ব্যবহার করতে চাই, তাইলে পাই চার্ট কী করবে, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি। এখানে আমি যখন দেখবো যে এটা কোয়ার্টার 1 2 3 4 4টা কোয়ার্টারে আমরা পাচ্ছি, সবার নাম এখানে আমি পাচ্ছি, সবার তথ্যগুলো এখানে পাচ্ছি, এবং প্রতিটা জায়গাতেই আমাকে একই জিনিস দিচ্ছে। কিন্তু আমরা যখন এই পাই চার্ট ব্যবহার করবো তখন আমাকে সব তথ্য দিবে না। যদি 4টা কোয়ার্টার দেয় তাহলে নাম দিবে একজনের, আর যদি সবার নাম দেয় তাহলে কোয়ার্টার দিবে একটা। তাহলে আমি যখন সবাইকে ধরলাম, ধরে আমি পাই চার্টটা অ্যাপ্লাই করলাম, তাহলে দেখেন কোয়ার্টার দিচ্ছে একটা, নাম কিন্তু সবার নাম আছে এখানে, একটা কোয়ার্টার সে কাউন্ট করতে পারবে। দ্যাট মিনস পাই চার্ট কী করতে পারে, সিঙ্গেল কলাম কাউন্ট করতে পারে বা সিঙ্গেল তথ্য দিতে পারে, সব তথ্য একসাথে দিতে পারে না। তাইলে এবার আমি যদি চাই যে একজনের 4টা কোয়ার্টার, সেক্ষেত্রে আমি কী করবো, একজনকে ধরবো, ধরে আমি ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে পাই চার্টটা অ্যাপ্লাই করে দেবো। তাহলে দেখেন একজনের 4টা কোয়ার্টার আমি এখানে পাই গেছি, এখানে 4টা কোয়ার্টার দেখাচ্ছে, এখানে একজনের 4টা কোয়ার্টার পাই যাচ্ছি গা। তো এভাবে করে আপনি চার্ট আকারে শো করতে পারবেন। আরও চার্টের অন্যান্য বিভিন্ন বিষয় আছে, আপনি এগুলোকে ডিজাইন চেঞ্জ করতে পারবেন, অনেক ধরনের ডিজাইন কালার টালার আছে, আর ওগুলো একটু ঘাটি দেখলে খুব সহজে করে ফেলতে পারবেন। এরপর আছে ফিল্টার ডাটা। এখানে অনেক হাজার তথ্য মনে হলেও যতই তথ্য হোক আমরা এগুলোকে ফিল্টার করে আমাদের প্রয়োজনীয় তথ্য খুব সহজে নিয়ে আসতে পারবো। এর জন্য আমরা কী করব, আমাদের ফরম্যাট যখন রেডি থাকবে, এই ফরম্যাট থেকে আমরা আমাদের যে হেডিংগুলো আছে শুধু এই হেডিংগুলোকে ধরে আমরা এই ডাটাতে চলে যাব, ডাটাতে গিয়ে ফিল্টারে একটা ক্লিক করব, তাহলে এই হেডিংগুলোতে এক একটা করে ফিল্টারের আইকন চলে আসবে। আইকন আসার পর আমরা কি করব, আইকন আসার পর আমরা যা চাচ্ছি ওইখানে যাব, গিয়ে আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবো। আমি চাচ্ছি, আমি জাস্ট একটু জুম করে নিই, আমি চাচ্ছি এখানে এখন ম্যানেজারদের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি অল সিলেক্টটা তুলে দিয়ে এখন আমি চাচ্ছি আলী হায়দারের যত তথ্য আছে আমাকে দেখাও। আমি সবগুলো টিকমার্ক তুলে দিলাম, শুধু আলী হায়দারটা রাখলাম। এখন এখানে কিন্তু আমাদের অনেক, যদি আমরা একটু লক্ষ্য করি, অনেকের আছে, আরিফা সিদ্দিকা, তাবাসসুম খান, তারপরে সাজিদ খন্দকার, সবার আছে। তাহলে এখন আমরা কী করব, আমরা এগুলা না দিয়ে আমরা আলী হায়দারটা চাচ্ছি, সেক্ষেত্রে আমরা আলী হায়দারকে মার্ক দিয়ে ওকে দিলাম। তাহলে দেখেন বাকি সবগুলা হাইট হয়ে আমাদের সামনে শুধুমাত্র আলী হায়দারের তথ্যগুলো আমাদের এখানে শো করতেছে। আবার একটু জিনিস যদি লক্ষ্য করেন, বাকি তথ্যগুলো কোথায় যাচ্ছে, বাকি তথ্যগুলো হাইট হয়ে যাচ্ছে। যেমন আমি যদি প্রথমটা দেখি, প্রথমটা হলো 99 নম্বর ঘরে, এরপর 106 নম্বর ঘরে, তাইলে বাকি ঘরগুলো কোথায় গেল, বাকিগুলো লুকানো অবস্থায় থাকে, শুধুমাত্র ফিল্টার করে আমাদের এই তথ্যগুলো দেয়। এখন আমি যদি চাই যে আরও স্পেসিফিক তথ্য, সেক্ষেত্রে আমি যদি এখান থেকে চাই যে অল সিলেক্টটা তুলে আমি যে ক্রিটিক্যাল যে কাজগুলো সে করছে সেই কাজগুলো আমাকে দেখাও, সেক্ষেত্রে আমি ক্রিটিক্যাল রাখি, আমি ওকে দিয়ে দিব। তাহলে আমাকে শুধুমাত্র ক্রিটিক্যাল যে কাজগুলো আছে সেগুলো দেখাবে। আমরা যদি আরও স্পেসিফিক চাই তাহলে আমরা এখান থেকে আরও স্পেসিফিক করতে পারবো, ওগুলো আপনারা দিয়ে দেখবেন। তাহলে আমাদের এক্সেল ক্লাসের এতটুকুই ছিল, কমপ্লিট। আমরা প্রায় যা আমরা শুরুতে বলছিলাম যা দেখানো হবে আমরা সবগুলোই দেখাইছি। আপনারা যদি কোনো জিনিস না বুঝেন অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা ওইখান থেকে নক দিবেন, কোনো প্রবলেম থাকলে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর কোনো কিছু যদি না বুঝেন একটু টেনে দেখলে আশা করি বুঝে যাবেন। এখানের মধ্যে এক্সেলের এখানে আমি যা দেখাইছি এগুলো যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে এক্সেলের যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো আপনার আর কোনো জড়তা থাকবে না, কোনো কনফিউশন থাকবে না বেসিকের মধ্যে। ইভেন এখানে অ্যাডভান্স লেভেলের অনেক কিছু দেখা রয়েছে। এতটুকু পারলে আপনি একটা অফিসে গিয়ে খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। এগুলা
দিয়ে আপনি আরও নতুন নতুন কাজগুলো আয়ত্ত করতে পারবেন। এগুলোতে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, যে কোনো কাজ আপনার জন্য সহজ মনে হবে। আজকে এতটুকুই, দেখা হবে অন্য কোনো সিরিজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।